আই এম ইনফ্লুয়েন্সিং এনি হাউ, সে তুমি ড্রেস চেঞ্জ করো, র্যাশ ড্রাইভ করো, মানে কত অশ্লীল জিনিসপত্র করে আমি ইনফ্লুয়েন্স করছি এবং পিপল আর ফলোইং ইট। অ্যাপ বাইক, তার চালক একটা ভিডিও ভাইরাল করেন এক ভদ্রলোকের, যিনি তাকে খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি নাকি টাচ করছিল বাইক চলার সময়। ফেসবুক কিন্তু কোনোদিন বন্ধ হবে না, হ্যাঁ, সেটা তো হ্যাঁ, বা এক্স বন্ধ হবে না, ইনস্টাগ্রাম বন্ধ হবে না, অ্যান্ড দে আর টকিং। আমি শুনলাম একজন ইন্টেরিয়ার ডেকোরেটর নার্সিং স্টুডেন্টসদের মেন্টাল হেলথের উপর মানে সে টিউটোরিয়ালস। এবার ও এমন একটা জায়গা নামাতে বললো, নামালাম, 2-3 জন 4 জন লোক দাঁড়িয়ে আছে, নেমেই বলছে আপনি আমাকে গায়ে হাত দিচ্ছেন কেন? আজকে ফেসবুকে আপনি একটা ডেড বডির ছবি ফ্লোটিং অন দ্য ওয়াটার, ইটস ভেরি কমন দ্যাট উই গেট টু সি। একটা অ্যাক্সিডেন্টের ছবি, বডি পুড়ে যাচ্ছে, সব কিছু ছবি আমরা উই আর গেটিং টু সি। নমস্কার। টকাথন উইথ শুভদীপের একটা নতুন এবং অভিনব এপিসোড নিয়ে আমি শুভদীপ এসেছি আজকে। দেখতেই পাচ্ছেন যে আজকে আমাকে ঘিরে বসে আছেন আজকে অনেক গুণীমানী ব্যক্তিত্ব। তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি, কিন্তু হয়তো তাদের আলাপের প্রয়োজন নেই। আমি শুরু করছি ডক্টর রিমা মুখার্জি, এমিনেন্ট সাইকিয়াট্রিস্ট। তার আর নতুন করে কোনো মানে ইন্ট্রোডাকশনের প্রয়োজন লাগে না। আমার এদিকে আছেন যাজ্ঞসেনী চক্রবর্তী, সিনিয়র জার্নালিস্ট, এবং মিস স্বাগতা দাস, ক্রিমিনাল লয়ার, কলকাতা হাইকোর্ট। আর আরেকজন আছেন যিনি আমার বন্ধু, এবং তার নাম হচ্ছে সৌভিক দে, এবং তিনি পেশায় কি সেটা আমরা আস্তে আস্তে রিভিল করব। আমরা আজকে শুরু করছি যে বক্তব্যটা দিয়ে, একটা 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 সার্টেন বক্তব্য আমার মাথায় বেশ কদিন ধরে কাজ করছিল, তাই জন্যই আমি ইনাদের কাছে যাই এবং ইনারা আমাকে হেল্পটা এক্সটেন্ড করতে আসেন এই অনুষ্ঠানটা করার জন্যে। 3টে খুব পরপর এপিসোড ঘটে। একটা হচ্ছে কলকাতায় মেসি আসেন, এবং সেদিন কি হয়েছিল সেটা আমরা সবাই জানি। একটা মর্মান্তিক দুর্ঘটনা, খুব মিসম্যানেজমেন্ট। সেটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, কতটা পলিটিক্যাল, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যেটা তার পরে ঘটে সেটা হচ্ছে একজন আমাদের বাঙালি নায়িকা, টলিউডের নায়িকা, তিনি একটা ছবি পোস্ট করেন মেসির সাথে, এবং তারপরেই শুরু হয় মারাত্মক ট্রোলিং। সেই ট্রোলিংয়ে শুধু উনাকে টার্গেট করা হয় না, করা হয় তার পরিবারকেও, যেটা নিয়ে তারা পরে লাইভ করেন, বিভিন্ন মতবাদ দেন, এবং সেই নিয়ে একটা মারাত্মক আহ, একটা এজিটেশন তৈরি হয়। আপনারা সবাই সেটা জানেন। তার পরের ঘটনা, কদিন আগে একটি অ্যাপ ক্যাব বা অ্যাপ বাইক, তার চালক একটা ভিডিও ভাইরাল করেন এক ভদ্রলোকের, যিনি তাকে খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি নাকি টাচ করছিল বাইক চলার সময়। সেটা খুব হয়তো মানে সেটা সে একদমই পছন্দ করেনি, এবং তখন সেই ছবি সে তুলে ভাইরাল করে দেয়। এবং তারপরে যেটা হয়, যে ভদ্রলোককে ভিডিও করা হয় এবং যার যে অ্যাকচুয়ালি দোষী সাব্যস্ত হয়, সেই দোষী সাব্যস্ত সে হওয়ার আগেই আমরা আমাদের জাজমেন্ট দিতে শুরু করে দিই সোশ্যাল মিডিয়াতে। এবং তার ফলে কি হয়, তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চা মেয়ে, তাদের ছবিও সোশ্যাল মিডিয়ায় চলে আসে, ছড়িয়ে পড়ে, এবং সেটা যথেষ্ট আমার মনে হয় দুর্ভাগ্যজনক এবং সত্যিকারের দুঃখজনক। দেখুন, আপনি বা আমি দোষী হতেই পারি, তার মানে কি আমাদের পরিবারের প্রতিটা মানুষই ইকুয়ালি দোষী? থার্ড, জানুয়ারি মাসের ঘটনা। একটি ভিড় বাস কেরালার মতো একটি ভিড় বাসে একজন ভদ্রলোক তারা উঠেছিলেন, এবং প্রচণ্ড ভিড় ছিল বাসটাতে। ভদ্রলোক পেছন ফিরে দাঁড়িয়েছিলেন, মহিলা ঠিক তার পেছনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ভদ্রলোকের হাতটা কোনো কারণে মহিলার শরীরকে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করছিল। মহিলা তাকে কি বলেছে কি বলেনি সেটা জানি না, কিন্তু সেই পুরো এপিসোডটাকে তিনি ভিডিও করে ভাইরাল করেন, এবং এক মুহূর্তে এগুলো ভাইরাল হতে সময় লাগে, কারণ জানি এগুলোই তো সেলস অন সোশ্যাল মিডিয়া। তারপরে কি হয়, সেই যে ভদ্রলোক, সে কতটা দোষী, কি ভিড়ের চাপে পড়ে ওটা হয়েছিল কিনা, সেসবের মধ্যে তো আমরা কেউ বাছবিচারে গেলামই না। আমরা আবার জাজমেন্ট দিতে শুরু করলাম অন সোশ্যাল মিডিয়া, এবং যার ফলে যেটা দাঁড়ালো যে তার বাবা মা ভেঙে পড়লেন, এবং তার ঠিক 2 দিন বাদে ওই ভদ্রলোক সুইসাইড করলেন। অ্যান্ড এটা কিন্তু ব্রুট নামক একটি বড় কাগজেই বা মানে বড় সোশ্যাল মিডিয়া অনলাইন ম্যাগাজিনেই আমি দেখেছি। সো আমি এখানে নামটাও বলে দিলাম। আর খুব রিসেন্ট ডেজের মধ্যে তো অলিপাপ কলকাতাতে যেটা ঘটলো আপনারা জানেন, যে একজন লোক গেলেন, অর্ডার দিলেন, কেন অর্ডার দিলেন, কি খেলেন, কেন খেলেন সেটাও জানি না, কিন্তু একটা কিছু সোশ্যাল মিডিয়াতে এলো, এবং তার ফলে
যিনি সার্ভ করছিলেন তিনি জেলে চলে গেলেন। এবার বক্তব্যটা হচ্ছে যে এই যে জাজমেন্ট, আমরা প্রত্যেক মুহূর্তে জাজমেন্টাল হয়ে পড়ি, এটা সোশ্যাল মিডিয়াতেই কি সম্ভব? তো এই যে মেইন স্ট্রিম মিডিয়া বা মূলধারার গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়া, এই দুটো বিভিন্ন মতে চলছে, নাকি কোথাও গিয়ে মিলছে, নাকি আমরাই আমাদের আজকে জাজমেন্ট দিয়ে দিচ্ছি, আমরাই ওকে দোষী সাব্যস্ত করছি, আমরাই তাকে ঠিক বলছি? এই যে একটা 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 গোঁজামিলের সময় চলছে, এটা নিয়েই আজকে আমরা এখানে আলোচনা করতে চলেছি। আমার আজকের যারা আমার সাথে আছেন তাদের সঙ্গে। আমার প্রথম প্রশ্ন যাবে এই পরিপ্রেক্ষিতে যাজ্ঞসেনী চক্রবর্তীর কাছে। যাজ্ঞসেনী, আমার যেটা প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে এই যে মূলধারার গণমাধ্যম বা মিডিয়া, যেটা মেইন স্ট্রিম মিডিয়া, এবং সমাজ মাধ্যম যেটা সোশ্যাল মিডিয়া, এই দুটোর আজকের দিনে দাঁড়িয়ে একটা চরম বড় পার্থক্য আমাদের চোখে পড়ছে। তো মূলধারার গণমাধ্যম কি একটু পিছিয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার কাছে? তো এইটা কি, মানে হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস? উম, পার্থক্য কিছু নেই, আমি বলবো না এটাকে পার্থক্য। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মূলধারার মিডিয়া এখন সমাজ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার অনুগামী হয়ে চলছে। আগে উল্টোটা ছিল, আমরা মূলধারার মিডিয়ায় খবর আগে বেরোতো, সেটাকে সোশ্যাল মিডিয়ায় হয়তো কেউ কেউ অ্যাম্প্লিফাই করতেন বা তুলে ধরতেন। এখন সোশ্যাল মিডিয়ায় আগে খবর হচ্ছে, সেই খবরটা মূলধারার মিডিয়া আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, বা হয়তো সেভাবেই যেমনভাবে ছিল সেভাবেই রিপোর্ট করছে, অ্যাম্প্লিফাই করছে। এই প্রসঙ্গে কয়েক বছর আগে, আমার ঠিক সালটা মনে নেই, সম্ভবত 2022 কি 23, ইউনেস্কো, ইউনাইটেড নেশনসের যে কালচারাল শাখা, ইউনেস্কোর একটা রিপোর্ট বেরিয়েছিল এবং তাতে চিন্তা ব্যক্ত করা হয়েছিল যে সোশ্যাল মিডিয়ার কাছে মূলধারার মিডিয়া ক্রমশ হেরে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। হেরে যাচ্ছে বলতে ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে মূলধারার মিডিয়াকে আর সাস্টেন করা যাচ্ছে না। তার একটা বড় উদাহরণ গত কয়েকদিনের মধ্যে ঘটেছে। ওয়াশিংটন পোস্ট, আমেরিকার সবচেয়ে প্রাচীন সংবাদ সংস্থা, ওয়াশিংটন পোস্ট প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। তো এত বড় একটা কাগজ যদি বন্ধ হয়ে যেতে পারে এমন কদিনের মধ্যে, এই যে ফেসবুক কিন্তু কোনোদিন বন্ধ হবে না, হ্যাঁ, সেটা তো হ্যাঁ, বা এক্স বন্ধ হবে না, ইনস্টাগ্রাম বন্ধ হবে না, ওয়াশিংটন পোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখন পাঠক নেই, খবর তো সোশ্যাল মিডিয়ায় আপনিই জেনারেটেড হচ্ছে। পৃথিবীর যেগুলো এখন বড় বড়, ধরুন আমরা যেগুলোকে বড় বড় মিডিয়াতে, যেগুলো বড় ঘটনা, বড় নিউজ, যেমন গাজা, যেমন ইউক্রেন যুদ্ধ চলছে, হানাহানি, মারামারি, কাটাকাটি, যাই হোক, আমি তো সরাসরি সেটা সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারছি, তার ছবি দেখছি, তার ভিডিও দেখছি। আমার তো দরকার নেই আর মূলধারা মিডিয়া। ফলত সোশ্যাল মিডিয়ার যে ক্ষমতা, যে শক্তি, সেটা অগ্রাহ্য করার জায়গায় আমরা আর নেই। আমার এই প্রশ্নটাই স্বাগতার কাছে। স্বাগতা, আপনি তো এই পুরো ব্যাপারটাই আপনি আইনি চোখে দেখেন। এই যে যেটা যাজ্ঞসেনী বললেন যে সোশ্যাল মিডিয়াকে আমরা আর অগ্রাহ্য করতে পারছি না। কিন্তু আইন কি বলে? সোশ্যাল মিডিয়াতে কি আমি আমার মনের যত দুঃখ, কষ্ট, বেদনা কি সেটা বহিঃপ্রকাশের জায়গা? নাকি আমি সেখানে কোথাও রেস্ট্রিকটিভ হতে পারবো? সোশ্যাল মিডিয়া আমাদের কাছে আজকে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে না আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে? হ্যাঁ, এই ছোট্ট জিনিসটা বোধহয় আমরা ছোট্টবেলা থেকে লিখে আসছি। তখন লেখার কথাই বলছি, লেখাপড়ার মধ্যেই ছোটবেলা থেকে প্রত্যেকটি বাচ্চা খুব মানে প্রাসঙ্গিক এখনো। ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, সেটা এখনো মানে আমরা কিছুক্ষণ আগে শুরু হওয়ার আগে আমরা ডিসকাস করছিলাম কতটা প্রাসঙ্গিক, সেই জিনিসটা কিন্তু এখনো খুব রেলিভেন্ট। তখন সোশ্যাল মিডিয়া অর্কুট বা ছোট্ট একটা কর্নারে পড়ে থাকতো, ছোট্ট ছোট্ট করে ওটার মাশরুমের মতো বৃদ্ধি পেতে শুরু করলো। তারপরে আমি নাম নিচ্ছি না, প্রচুর প্ল্যাটফর্মস কিন্তু কেম আপ, রাইট? ওয়েন দ্যাট ওয়াজ মিডিয়া যেখান থেকে বাচ্চারা দেখতে পারলো, বা যে কোনো এজের সবাই তো জয়েন করতে পারতো, দেখতে পারতো খুব ইজিলি, দে কুড রিচ আউট টু দ্য ওয়ার্ল্ড। সেখান থেকে ফেসবুক হোক, আরো নানা রকম এক্স, এখন সবই উঠে এসছে। এবার মানুষ এই প্রযুক্তির মধ্যে ঢুকে প্রচন্ড, উনি আরো ভালো বলতে পারবেন, প্রচন্ড একাকিত্বের মধ্যে চলে যায়। নিউক্লিয়ার ফ্যামিলি ইজ আ রিজন, দের আর মেনি আরো সোশ্যাল রিজনস এর জন্য মানুষ মনে করে যে খুব সেফ এটা একটা, ওই আমার সিন্ধুকের মতো ফেসবুকে যদি আমি কিছু লিখে দিই তাহলে হয়তো সেটা সেফ।
কিন্তু এটাও মাথায় থাকে লোকে দেখবে, বলা উচিত নয়। সুইসাইড নোটও কিন্তু আমরা দেখতে পারি ফেসবুকে। সুইসাইড করছে লাইভটা তো আরো মানে খুব ক্ষতিকারক। লাইভটা কেম লেটার, লাইভের ট্যাবটাও অনেক পরে এসছে। লাইভ হোক, নর্মালি হোক, মানে খুব খারাপ লাগে সেন্সিটাইজেশন যেভাবে হয়। মানুষের মৃত্যুটাও কিন্তু মানে ডেড বডির ছবি, সেগুলো মানুষ পোস্ট করছে। শুধু আপনি বললেন যে মানুষ দুঃখ বা আমার একটা মনের চিন্তা ভাবনা আমি প্রকাশ করছি, তা কিন্তু নয়। এখন মানুষ কিন্তু বুঝতে পারছে না, হাতে মোবাইল আছে, অসংখ্য আমি ছবি এবং ভিডিও আমার স্টোর করতে পারি, স্টোরেজ মিডিয়াও বাড়ছে আমার ফোনে, তার সাথে ফোনের দামও বাড়ছে, এভরিথিং, ইকোনমিটা পুরো একদম কানেক্টেড। এভরিবডি ইজ ফিডিং অন টু অন্যের নিড। তো ইটস এ বিগ নেটওয়ার্ক। শুধু কিন্তু সোশ্যাল মিডিয়া বা শুধু একটা মানুষকে কেন্দ্র করে আমরা এটা অ্যাড্রেস করতে পারবো না। ফিরে আসি আপনার প্রশ্নে, এটা কি সেফ, এটা কি মানুষ করা উচিত, বা আইনি বা এটা আইনি কিনা? আইনি তো একেবারেই নয়। আমি যদি নিজের মনের জিনিস আমি প্রকাশ করলাম, তুমি করলে, সেটা আরেকজন দেখে সে কিভাবে প্রভাবিত হবে, সেটাও ইজ আ কোয়েশ্চেন টু থিঙ্ক। এখন কিন্তু মানুষ ভাবে না আমি কি প্রকাশ করছি, কেন বলছি, কি বলছি। এই যে আপনি শুরু মানে বললেন যে কিছু কিছু যে মানে বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, বিচ্ছিন্ন শব্দটা বলবো না, খুব পলিটিক্যাল হয়ে গেছে এখন, যাই হোক, এই অনেক কিছু রিপোর্টেড হয়, উনিও জানেন, অনেক কিছু রিপোর্টেড হয় না। মনের ভাবনা ছাড়লাম, এই যে যেগুলো আমি বললাম, এই ডেড বডির ছবি বা রান্নাম, আমি জাস্ট পথে চলতে চলতে ভিডিও করতে করতে যাচ্ছি, পোস্ট করে দিলাম। কিছু কিছু অ্যাক্সিডেন্টও কিন্তু এটা থ্রু থেকে আমরা জানতে পারি, কিছু সময় আমরা নানা রকম নিউজ জানতে পারছি। এবার এগুলো কি আদৌ নিউজ? এখন কিন্তু এই যে নিউজ পেপার আর মিডিয়ার যেটা উনি বলছিলেন, কোনটা নিউজ পেপারে, ট্যাবলয়েডে কিন্তু নানা রকম আসে, এবং কোনটাকে আমরা হেডলাইনে রাখবো, কোনটাকে আমরা বটম লাইনে রাখবো, কোনটা আমরা পেপারে অ্যাকচুয়ালি ছাপা উচিত, কোনটা মানুষের কাছে পৌঁছানো উচিত, এই ব্যাপারটা চলে যাচ্ছে বলেই খুব ফাস্ট পেস লাইফে আমরা প্রবেশ করেছি, খুব ইজি অ্যাক্সেস হয়ে গেছে সবকিছুর। তো এর জন্য হয়তো নিউজ পেপারটাও আমরা দেখছি না। হয়তো আইন এটার সঙ্গে তাল রাখতে পারছে না, আইনে আইন বদল আনা খুব একটা না, আইন আছে, ইভেন কি নতুন 2023-তে একটা নতুন আসছে ডিপি অ্যাক্ট, নিউ ইমপ্লিমেন্ট করা। ইপিআরতে কি আছে একটু যদি দেখুন, এটা একদম ফেয়ারলি নিউ, হুম। বাট ডিজিটাল প্রোটেকশন এর জন্য ডিসক্লেমার, আচ্ছা, ডিপি কামস ফ্রম ডিজিটাল। ডিজিটাল প্রোটেকশন। ইজ ইট আ সেফ হাউস? আজকে আমি ট্রোল করছি কাউকে, বা আজকে করলাম, একটা কিছু মন্তব্য করে দিলাম, আমি মনে করলাম আমি অ্যানোনিমাস। ইউ আর নট। থিঙ্ক বিফোর ইউ রাইট সামথিং ইন দ্য মিডিয়া। আপনি যদি ডিলিটও করেন, ফুট মিনস স্টেজ, উই ক্যান ইজিলি ট্র্যাক ডাউন। আমাদের কিন্তু ওয়েস্টার্ন ল ছাড়ুন, ইন্ডিয়ান ল এবং পুলিশ ডিপার্টমেন্ট ইজ বিকামিং বেটার। প্রত্যেক দিন এনাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এবং এভরি ডে আওয়ার সাইবার ক্রাইম ইজ বিকামিং বেটার, সেলস আর বিকামিং বেটার, উই আর ট্র্যাকিং ডাউন পিপল। এবং কিন্তু সাজাও ম্যাক্সিমাম ধরে নিন 10 years আপ, দ্যাট ইজ নট আ ম্যাটার অফ জোক। along with at least মানে আইটি অ্যাক্ট যদি আমাদের এখানে ইনক্লুশন হয়, তাহলে কিন্তু 2 লাখ টাকার উপর ফাইনও হয়। আচ্ছা, আমার স্বাগত এখানে, আমি সরি, আমি ইটস আ ডিসকাশন, এটা জাস্ট আ ডিসকাশন। এই যে সুরভির ইন্ট্রোডাকশনে যেটা বললেন যে কারোর আমি পরিচয় প্রকাশ করে দিলাম, যেটাকে ডক্সিং বলা হয় ওয়েস্টার্ন কারোর ফ্যামিলি মেম্বারকে, ফ্যামিলি মেম্বারের ছবি দিয়ে দিলাম, তার একজনকে আমি দোষী সাব্যস্ত করে তার স্ত্রী তার বাচ্চার ছবি দিয়ে, এটা তো বেআইনি হওয়া উচিত। এটা এটা শুধু বেআইনি নয়, এটা আমাদের মানসিকতার প্রশ্ন। তা তো বটেই, তা তো হ্যাঁ, বটেই। বেআইনি তো বটেই, মানে কে দোষী কে নির্দোষ। এখন আমরা দেখুন, এটাতে আরেকটা খুব রেলিভেন্ট জিনিস আমি মেনশন করছি, এখনো এই টপিকটা ওঠেনি, দ্যাট ইজ ইনফ্লুয়েন্সার্স, রাইট? আমরা কে কাকে ইনফ্লুয়েন্স করছি সেটাই জানি না। না, জানি না। ইট হ্যাজ বিকাম অ্যানাদার ক্যাপিটাল সিস্টেম। র্যাশ ড্রাইভিং থেকে শুরু করে, স্টান্টস থেকে শুরু করে, মানে উই আর ডুইং হোয়াটসো এভার পিপল লাইক। এখন কিন্তু মানুষ সিট ব্যাক, উই ডোন্ট থিঙ্ক এনিমোর। আমরা যদি দেখি, কগনিটিভ প্রসেস আমাদের হারিয়ে যাচ্ছে। 2 মিনিট আপনি টানা বইয়ের লাইন পড়তে পারবেন না। না, সত্যি অ্যাটেনশন দিস ইজ অ্যাটেনশন স্প্যান চলে যাচ্ছে বিকজ অফ আমাদের এই প্রযুক্তি, আমরা কিভাবে ইউজ করছি।
আমাদের ধরুন মানে আই এম ফেয়ারলি ইয়াং, মানে মাই জুনিয়র্স এমন কিছু ডিফারেন্সেস নয়, 10 years 15 years ডিফারেন্সেস অফ জুনিয়র্স। রিলস, হ্যাঁ। আমাদের জুনিয়র্স তো ছেড়ে দিন, দে আর অলরেডি ইন দ্য সিস্টেম। বাচ্চাদের মা বাবারা খাওয়াচ্ছে, ট্রেনে যেতে যেতে ফ্লাইটে যেতে যেতে দেখছি চোখ থেকে বাচ্চার জল পড়ছে। কগনিটিভ প্রসেস তো মানে অনেক বড় শব্দ। বাচ্চাটি 2 বছরও বয়স নয়, তাকে কি করে খাওয়াবে? মোবাইলটা চালিয়ে দিলাম তো দেখে সে বুঝতেও পারছে না কি কার্টুন নেটওয়ার্কে কি চলছে বা কি চালিয়ে দিচ্ছে, মা বাবারাও জানেন আমি কি চালিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছি। আজকে একটা জিনিস দিয়ে কালকে একটা জিনিস, জাস্ট টু কিপ ইট ডিস্টর্টেড। ব্রেন ফরমেশন ইজ এফেক্টেড হিয়ার, আমাদের ভাবনা শক্তি এফেক্টেড হচ্ছে। ব্রেন ইজ আ ভেরি ওয়ায়ার্ড সিস্টেম, যেখানে উই টেক টাইম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম উই টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড ইজ গোজ ইন টু আওয়ার বডি। আমরা কিভাবে রিয়্যাক্ট করব তারপরে আসে, ভাববো তারপর রিয়্যাক্ট করব, এই শক্তিটা চলে যাচ্ছে। এবার আইনি প্রশ্নটা যদি বলেন, অ্যাবসলিউটলি ইটস ইললিগাল টু পোস্ট অল দিস থিংস। যদি কারোর ব্যক্তিগত, যেটা আপনি বললেন যে ফ্যামিলি মেম্বারের ছবি পোস্ট করে দিয়েছে, বা ফ্যামিলি মেম্বারকে টার্গেট করে নোংরা কথা, এটা তো রিসেন্ট কয়েক সাল ধরে আমরা দেখছি মিডিয়া ট্রায়াল, খুব ইজিলি আমরা শব্দগুলো ব্যবহার করে ফেলি। মিডিয়া ট্রায়াল, মিডিয়া ট্রায়াল ইজ অলসো আ ভেরি ক্যাপিটাল মেকিং ইন্ডাস্ট্রি। ইনফ্লুয়েন্সার্স আর ভেরি মাচ ইনভলভড ইন দিস। আমি আজকে যখন একটি মানুষ বই লিখতো, গান লিখতো, তখন আমরা তাদের ওয়াই ডিড উই লুক আপ টু দেম, কারণ তারা সোসাইটিকে বিল্ড করছে গানের থ্রু থেকে, লেখার থ্রু থেকে। এখন মানুষ ভাবে না আমি সোসাইটিকে কি দিচ্ছি, আই এম ইনফ্লুয়েন্সিং এনি হাউ। সে তোমার ড্রেস চেঞ্জ করো, র্যাশ ড্রাইভ করো, মানে কত অশ্লীল জিনিসপত্র করে আমি ইনফ্লুয়েন্স করছি এবং পিপল আর ফলোইং ইট। আমরা এদিকে বলছি যে এটা খুব অশ্লীল, বাট উই আর ট্রোলিং ইট, উই আর লাভিং। স্বাগতা, ইটস আ ভেরি গুড পয়েন্ট তুমি যেটা আপনি যেটা বললেন স্বাগতা। এই জায়গাটা থেকে আমি একটু জাস্ট ডক্টর মুখার্জির কাছে আসতে চাই। এই যে যেটা স্বাগতা বললো যে আমরা কি দেখাচ্ছি এবং কাকেও একটা ইনফ্লুয়েন্স করছি, এর মধ্যে একটা বোধহয় কোথাও একটা মারাত্মকভাবে মনস্তত্ত্ব কাজ করে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে আজকে ধরুন আমি একজন গৃহিণী, আমি একজন মহিলা, আমার এই সংসারে আমি গৃহিণী, মানে একদমই হাউসওয়াইফ, এবং আমার আর অন্য কোনো রোল নেই। তো আমি ভাবলাম যে আমি যদি সোশ্যাল মিডিয়াতে এসে এমন কিছু একটা নাচলাম, এমন কিছু একটা গাইলাম, যেটা থেকে আমার অন্তত 5টা লোক আরো ভালো বললো, একটা সেলফ স্যাটিসফ্যাকশন তৈরি হলো, তো এর মধ্যে একটা একটা মানসিকতা তো কাজ করছে বলে আমার ধারণা। ইউ আর দ্য বেটার পার্সন। সেকেন্ডলি যেটা স্বাগতাও বললো বা যেটা জাগসেনী বললেন, যে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বাড়ির লোককে ট্রোল করা হচ্ছে, এর মধ্যে একটা কোথাও তিক্ততা বা আমার মনের যে নেগেটিভিটি, সেটারও একটা বহিঃপ্রকাশ পাচ্ছে, যেটা হয়তো আমি আমার বাড়ির হাজবেন্ডকে বলতে পারছি না বা আমার ওয়াইফকে বলতে পারছি না, যেটা আমি ইজিলি একটা ফিল্ম অ্যাক্ট্রেসকে বলতে পারছি। হ্যাঁ, ধরুন কোনো নায়িকা একটা বিকিনি পরে ছবি দিল, সেই সঙ্গে সঙ্গে আমি সেই নায়িকাটার চরিত্র, তার বাড়ি, তার ফ্যামিলি, সে খারাপ, সে পয়সা নেয়, এই জাতীয় যে জিনিসটা আমার মধ্যে, এটা কেন, মানে এইটার মধ্যে কি ভাবেন আপনি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে মানে সে দের আর আ লট অফ পিপল হু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে না, অনেক ইনসিকিউরিটিতে ভোগে, রেলেভেন্স, দে ডোন্ট থিঙ্ক দে আর রেলেভেন্ট ইন সোসাইটি। রেলেভেন্সটা খুব এটা ইট ইজ অ্যাবাউট এস্টাবলিশিং ইউর রেলেভেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আমি বাড়িতে একজন গৃহবধূর যেহেতু এক্সাম্পল দেওয়া হচ্ছে, গৃহবধূরা পেড না, তাদেরকে হিসেব করি যদি দেখা যায় তারা সারাদিনে কতটা কি করছে, কন্ট্রিবিউট করছে, সেখানে দেখতে গেলে যে মানে যে গিয়ে রোজগার করছে আর যে ওকে কথা শোনাচ্ছে তার থেকে অ্যাকচুয়ালি বেশি টাকা পাবে, কিন্তু তার কোনো রেলেভেন্স নেই, তার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কোনোদিন তার কোনো প্রশংসা নেই, কোনো কনসিডারেশন নেই, উল্টে তাকে বলা হয় সারাদিন ধরে কি করছো। এখন সে ঠিক করেছে আমি রিল বানাই, আমি একটু নাচি, আমি একটু গান করি, কি আমি হোয়াট এভার করে কোথাও একটা, এবং দেখা যাচ্ছে মানে এখানে অনেকে তারা হয়তো ছোটবেলায় যেটা করতে অ্যালাউ করা হয়নি, অনেকে আজকাল অনেক বয়সে তারা নাচছে, ইরেসপেক্টিভ অফ মানে হাউ ওয়েল দে হ্যাভ মেনটেন দেমসেলভস অর নট, but that is a form of being able to do and show to the world, look, I could do this, I can do this, আমার এটা করার ক্ষমতা আছে। সো
একটা রেলেভেন্স আর একটা কোথাও একটা ফিলিং অফ সেখানে, যেহেতু সেখানে অনেকে অ্যাপ্রিসিয়েট করবে, অনেকে লাইক বলবে, অনেকে বলবে খুব ভালো ইত্যাদি ইত্যাদি, অনেকে আবার ট্রোলও করবে। সেইটা একটা রেলেভেন্সের জায়গা। আর একটা হচ্ছে যে যেটা মানে আমি যখন কাউকে ট্রোল করছি, কাউকে খুব নেগেটিভ কিছু বলছি, আমার রাগটা একটা তো হচ্ছে আমার একটা রিভেঞ্জফুল একটা ভেঞ্জেন্স নিয়ে একটা কথা বলা, যে আহ, এত খারাপ ভাবে এক এক সময় ট্রোল করে, সেখানে এই রাগটা অ্যাকচুয়ালি ডেফিনেটলি কিছুটা ডিসপ্লেসড। অনেক সময় আমরা একটি ব্যক্তিকে ধরে, যেটা এই মেসি আসার সময় যেটা হয়েছিল, যে আমরা মানে শুভশ্রী কান্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ওনাকে টার্গেট করা হলো বিকজ ওকে প্রিভিলেজড ক্লাস হিসেবে মনে করা হলো, ও দেখতে পারলো, আমি কিন্তু আমি তো পারলাম না। কাজেই আমি অ্যাডমিনিস্ট্রেটরদের কে আইডেন্টিফাই করে তাদেরকে গালাগাল না দিয়ে আমি ওকেই গালাগাল দিলাম, যে শি ইজ লেস ডিজার্ভিং দেন মি। মানে কোথাও একটা এখানে এই ফিলিংটা, যে ও কি বোঝে, আমি এর থেকে অনেক বেশি বুঝি, ও চান্সটা পেলো কিন্তু আমি পেলাম না। সো এখানে একটা হচ্ছে প্রিভিলেজ কিন্তু আনডিজার্ভিং, আমি আন্ডার প্রিভিলেজ কিন্তু ডিজার্ভ। সো এই জায়গাটা কাজ করে, হ্যাঁ। তো এইটা একটা করে, কিন্তু এই যে ইভেন যারা ইনফ্লুয়েন্সার, যারা যে কোনো জিনিস, মানে আমি অবাক হয়ে যাই যে কি কি জিনিস নিয়ে তারা ইনফ্লুয়েন্স করতে চায়। আগেন তাদের একটা হয়তো তাদের কাছ থেকে আমি দেখেছি যে বাবা মার অনেক এক্সপেকটেশনস, কিন্তু তারা লাইফে আলটিমেটলি কিছু করতে পারলো না, কিংবা তারা হয়তো একটা কিছু করতে চেয়েছিল, সেটা সেইভাবে এগুলো না। সো ইউ বিকাম এন ইনফ্লুয়েন্সার, you have your lot of people, you draw your kind of people. কমার্শিয়াল দিকও আছে, পয়সা রোজগার কমার্শিয়াল দিকটা একটা আছে, আর একটা হচ্ছে ফ্যান ক্লাব। আপনার ভিডিওর জন্য আমি ওয়েট করি, আপনি এইগুলো বলেন, সেইগুলোকে ফলো করবে। এর মধ্যে এইগুলো যদি হার্মলেস জিনিস হতো, তাহলে তো আজকে এই আলোচনাটাই হতো না। আলোচনাটা হচ্ছে বিকজ কিছু কিছু জিনিস ভীষণ হার্মফুল করছে কিছু। এখন আজকে এভরিবডি ইজ আ মেন্টাল হেলথ প্রফেশনাল, এভরিবডি ক্যান কমেন্ট অ্যাবাউট মেন্টাল হেলথ, ইউ নো, অ্যান্ড দে আর টকিং। আমি শুনলাম একজন ইন্টেরিয়ার ডেকোরেটর নার্সিং স্টুডেন্টসদের মেন্টাল হেলথের উপর মানে সে টিউটোরিয়ালস সেরকম মানে কিন্তু সেইখানে আমি বলছি যে ডেঞ্জারাস সেটা জ্ঞান দিচ্ছে, এবার যে শুনছে সে যদি বোঝার ক্ষমতা থাকে তো ভালো, আর যদি না থাকে ভীষণ ভয়ের জিনিসটা কি, যে উইদাউট দ্যাট ব্যাকগ্রাউন্ড সে সুইসাইডাল কিছু মিথস আছে, ও যে সুইসাইড নিয়ে কথা বলে সে সুইসাইড করে না, এই মিথস গুলো তার সেই ব্যাকগ্রাউন্ড নলেজটা নেই। সে এমন কিছু হয়তো বললো যে এইসব আজকাল এদের সাথে যাওয়ার কি দরকার, আরে আমি বলে দিচ্ছি এরকম করে লাইফটা লিড করলে এভরিথিং উইল বি ফাইন। সেটা ইজ ডেঞ্জারাস বিকজ সামবডি হু হ্যাজ বিন অন মেডিকেশন অর হু ইজ সিভিয়ারলি সুইসাইডাল, you are not going to know the full story. You are just giving some advice from the other end. You are not listening to the full story. কিন্তু তাকে তুমি সে রিলাক্টেন্ট পেশেন্ট, সে ওষুধ খেতে চাইছে না, তাকে এমন কিছু অ্যাডভাইস দিল, সেটাতে সব ট্রিটমেন্ট ছেড়ে দিল, এবং তারপর সে সুইসাইড করে বসলো। আমরা তো সেইগুলো তো ট্র্যাক রাখছি না, আমরা শুনতে পাই, আমাদের কাছে হয়তো খবর আসে। সো দ্যাট দিজ আর দ্য ডেঞ্জারাস থিংস। হ্যাঁ, সো হ্যাঁ, লুকিং আপ ওয়েজ অফ কমিটিং সুইসাইড, সেটারও দের আর ওয়েজ। রিসেন্টলি একজন এসে বললো সে খুব ইনডেপথ স্টাডি করেছিল 1 মাস ধরে, এবং ওয়াচ ভেরিয়াস ভিডিওস, ভেরিয়াস সাইটস, অ্যান্ড 1 মাস ধরে সে প্ল্যান করেছে। দের ইজ মানে দিস সি, ভুলভাল কেউ বলছে, ভুলভাল কেউ শুনছে, একদম আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, লোকেরা, আমি তো রান্নার চ্যানেল নিয়ে যদি কেউ রান্না দেখায় সেটা নিয়ে বলছি না, যদি কেউ ফ্যাশন নিয়ে কিছু বলে সেটা নিয়েও বলছি না। কি হবে, মানে ফ্যাশনটা যিনি হ্যাঁ হ্যাঁ, কি দিস ইজ নট ডেঞ্জারাস, কিন্তু দের আর লটস অফ এরিয়াস যেখানে there's a lot of dangerous stuff that is happening. That is where really the laws should come about. এইখানে একটা লোয়ের কথাই বলি, আপনি যেটা স্পেশালি সুইসাইডাল এসে বললেন, এটাও ইজ বিকামিং সো ভাইরাল। আমাদের আজকাল মনে করি যত আমরা মানে রিয়েলিস্টিক দেখাবো তত আমার সেল হবে, বি ইট মুভি,
বি ইট ইন দ্য মানে এটা তো আমি ভীষণই আই অপোজ দিস যেভাবে কোর্ট ডেকোরামের এগুলোকে তুলে ধরা হচ্ছে যে এইখান থেকে খুনি ঢুকলো হাতে ছুরি নিয়ে ঢুকছে মারছে যেগুলো নিউজ পেপারেও বেরিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেম রেপ্লিকা উই সি অন দ্য সোশ্যাল মিডিয়া হোক আমি নাম করে বলবো না 2-3টে চ্যানেল রান করে বাই শোয়িং এই পুলিশ ফাইলস অ্যান্ড স্টাফ অ্যান্ড অল I completely oppose this. The way you're showing murder, that is amplifying your brain to আচ্ছা এটা তো যদি এরকম ভাবে হতে পারে আপনি যেটা বললেন we are walking on a very fine line and we are making it so realistic. আজকাল খুন করতে বা মানুষকে চপ ডাউন করতে 2 মিনিট ভাবছে না আর 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 একটা জিনিস what the point that you just now raised is the same with suicide এই যে Absolutely. সুইসাইড এই যে আপনি ধুতরার কথা বললেন হ্যাঁ। মুভিতে আমি আমাদের বাংলা মুভিতেই বলছি সে ধুতরো থেকে শুরু করে সাইনাইটের প্রপোর্শন থেকে শুরু করে এভরিথিং ইজ মানে রিয়েলিস্টিক্যালি পোর্ট্রেট মানুষ যাদের সুইসাইডাল টেন্ডেন্সিজ আছে why will they not try that they're getting ideas they're getting ideas implanted এবং একটা সময় হলো না এই বছর 3-4 আগে পরপর 3টে কপিক্যাট সুইসাইড হচ্ছে প্রথমে একজন সিমিলার ব্যাকগ্রাউন্ড অ্যাসপায়ারিং অ্যাক্ট্রেসেস যারা এসেছিল হ্যাঁ এখানে হ্যাঁ। পর এবং তাদের মধ্যে একজন একটা ফ্যামিলি মানে ডিস্টেন্টলি রিলেটেড ফ্যামিলি এসে আমাকে বলেছিল যে দেখুন মানে এটা হয়েছে কমপ্লিটলি বিকজ ওর বন্ধু এটা করেছে এবং হাউ শি ওয়াজ influence হ্যাঁ এই তো সেখানে কি বলার দরকার আছে অ্যাকচুয়ালি দেয়ার আর লস হিয়ার ইউ নট সাপোজ টু Absolutely. বি সেইং এটা কিন্তু অ্যাবেটমেন্টেও পড়ে যায় একদম যদি এটা অ্যাবেটমেন্ট আমাদের লিগালি আছে যে যেটার ভিত্তিতে আমি তাকে সাজাও দিতে পারি দ্যাট পারসন ক্যান বি জেল যদি অ্যাবেটমেন্টের আমি প্রুফ করতে পারি ওর বন্ধু যদি এসে বলতে পারতো যে ওকে দেখে করেছে বা ওকে দিনের পর দিন কথোপকথন এস্টাবলিশ করে যে আমি এটা আজকে করছি তুই এটা পরে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে এক্স্যাক্টলি একদম তাই এরপরে আমরা একটা ছোট্ট জাস্ট এক লাইনার বলবো এই যে ব্লু ওয়েলের জিনিসটা আমরা জানতাম রিসেন্টলি কিন্তু রিসেন্টলি যেটা হলো তিনটে মেয়ে সুইসাইড করলো উই আর কামিং টু নো এগেন আমরা মানে নিউজ মিডিয়া থ্রু থেকে না উই আর অলসো গেটিং ইন টু দ্য ফ্লো মানে জল যেদিকে বইছে আমাদেরও বইতে হচ্ছে ওখান থেকেই আমরা জানতে পারলাম যে হাউ ডিড দে কমিট সুইসাইড দের ইজ আ আন্ডারলাইং টোন যে আবার কোনো কোরিয়ান কোনো অ্যাপের থ্রু থেকে ড্রামা থ্রু থেকে ইনফ্লুয়েন্সড হয়ে দে হ্যাভ কমিটেড দ্যাট তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে মানে এটা একটা Imagine সোশ্যাল মিডিয়ায় হাউ সোশ্যাল মিডিয়া ইজ এটা খেলা যে affecting লাস্ট us. স্টেপ হচ্ছে তুমি তোমার নিজের জীবনটা নিয়ে নাও। ইউ আর ফ্রাস্ট্রেটেড উইথ ইউর লাইফ এন্ড ইট মানে আমি জানি আপনি আই এম শিওর যে আপনি এরকম প্রচুর লোককে দেখবেন আমরা দেখি এরকম প্রচুর লোক যারা বাঁচতে চায় প্রত্যেক মানুষের কিন্তু একটাই ইচ্ছে উই নো আলটিমেট ট্রুথ ইজ ডেথ উই নো বাট আমরা কিন্তু প্রত্যেক দিন আশা নিয়ে বাঁচি ঠিক আছে উই আর ফেলিং লেটস স্টার্ট এগেন আমরা কিন্তু প্রত্যেকটি মানুষ একটা ফিনিক্স আমরা কিন্তু বাঁচতে চাই একদম অ্যাবসলিউটলি কোনো একটা জায়গা ট্রিগার আমাদের ছোটবেলার রিপ্রেসিভ কোনো অ্যাবিউজ বা কোনো কিছুর থ্রু থেকে বা হয়তো রিসেন্ট কোনো ট্রমা আজকাল আমরা ট্রমাও নিতে পারি না খুব ইজিলি আমরা বলি আই এম ট্রমাটাইজড I'm traumatized in I'm every depressed. environment. I am is depressed. toxic. There are no non-toxic environments. সবাই toxic. সবাই toxic এবং সব workplace toxic environment at work and toxic environment at home. Every সব মা বাবা everywhere. খারাপ সব বন্ধুরা একটা প্রশ্ন যে এই যে উদাহরণগুলো দিয়ে শুরু করা হয়েছিল যে এই যে কেরালার বাসে যে ঘটনাটা ঘটতে বা এই র্যাপিডো স্যারকি না ওটা যাত্রী সাথী হ্যাঁ আচ্ছা হোয়াটএভার মানে একটা অ্যাপ বাইক তো তাদের এই যে ভিডিও করার প্রবণতা সেটা আমাদের তো আছে সবার হাতে ফোন চট করে ভাইরাল হয়ে যায় সবার ভিডিও হয়ে যায় ভাইরাল আমার সঙ্গে যদি আমি আমি মহিলা হিসেবে বলছি আমি যদি মোলেস্টেড হই বা আমি যদি এরকম কোনো পরিস্থিতির শিকার হই সেখানে আমার খুব একটা লোভ হতে কারণ এটা কিন্তু আইনিভাবে বা আমি প্রমাণ করতে পারবো না আমি মোলেস্ট আমি এটাকে এভিডেন্স হিসেবে রেকর্ড করলাম কারণ আমি ওটা এস্টাবলিশ করতে পারবো না তাছাড়া ওই হাতিয়ার আজকে আমার কাছে আছে আমার কাছে আমার অ্যান্ড্রয়েড ফোন আছে ক্যামেরা আছে ভিডিও আছে সেই লোভটা সামলানো এবং ওই যে অ্যাপ ক্যাবের যে অ্যাপ বাইকের যে চালক হ্যাঁ যে তিনি রেকর্ড করেছিলেন কারণ তিনি আর ও ছাড়া
বিশেষ করে তিনি পুরুষ যেহেতু হুম, আরো কোথাও বলা নেই। অ্যাঙ্গেল ঢুকছে যে উনি ও ছাড়া আর এস্টাবলিশ করতে পারতেন না হয়তো। প্রচন্ড ভালো একটা পয়েন্ট জাগবো। আমি এইখানেই সৌভিকের কাছে আসতে চাইছি জাগবো। আই এম সরি টু আচ্ছা না না নো প্রবলেম। সৌভিক, এই যে কথাটা যাজ্ঞসেনী চক্রবর্তী বলছেন, উনি হয়তো যেটা বলার চেষ্টা করছেন আমি সেটা তোমার কাছ থেকে জানতে চাই। এবার একটু সৌভিকের ব্যাপারে বলি। সৌভিক আমার বন্ধু, প্লাস সৌভিক ইজ অ্যাপ ক্যাব ড্রাইভার। অ্যাপ ক্যাব ড্রাইভার মানে অ্যাপ বাইক চালায়। তো সৌভিক, তোমার কাছে এই প্রশ্নটার মধ্যে আসছে, তোমার দৈনন্দিন জীবনে তুমি কিরম ভাবে আহ, তোমার তোমার তো অনেক মহিলাও ওঠে তোমার বাইকে, তাই তো? পুরুষও ওঠে, মহিলাও ওঠে। তো আমাকে একটা কথা বলো যে তোমার কখনো মনে হয়েছে যে তুমি কোথাও আনকমফোর্টেবল, বা তোমার উপরে কখনো কোনো তোমার আরোহী বলেছেন যে আমি কিন্তু দাদা আনকমফোর্টেবল ফিল করছি, আপনি বোধহয় একটু বেশি জার্ক করছেন, বা আমি আপনার কাছে গিয়ে বেশি পড়ছি, এরম জাতীয় কি কি ইনসিডেন্টস তোমাদের daily life এ? প্রত্যেক দিনই এরকম 2-3 বার ইনসিডেন্ট হয়, 2-3 বার 4 বার ইনসিডেন্ট হয়ে যায়। এইবারে যেটা আমাদের সমস্যা হচ্ছে যে মহিলা উঠলে দেখবেন এখন মানে আপনাদের দেখবেন বান্ধবীরাও যারা থাকেন ওনারাও দেখবেন কোনোদিনও ধরুন ওই বাইক অ্যাপ যখন বাইক বুক করেন, ঠিক আছে, কারের ক্ষেত্রেও খুব রেয়ার হয়, দেখবেন একটা মহিলা বুক করলে না, ধরুন কেউ অ্যাকসেপ্ট করে ইনস্ট্যান্ট ক্যান্সেল করে দেয়। মহিলা দেখলে এক্স্যাক্টলি, ঠিক আছে। তো কি হয় এবার, যারা এই যে ক্যান্সেল করছে তারা অলরেডি একবার করে ফেস করেছে প্রবলেমটা। এবার এটা দারুণ করে। ঠিক আছে, যে কিছু কিছু এরিয়া আমিও ফেস করেছি, কিছু কিছু এরিয়া থেকে উঠলো, আমি এরিয়ার নাম নেব না, উঠে ধরুন একটা রেকগনাইজ একটা এরিয়া গেল, ঠিক আছে, নামলো। এবার ও এমন একটা জায়গা নামাতে বললো, নামালাম, 2-3 জন 4 জন লোক দাঁড়িয়ে আছে, নেমেই বলছে আপনি আমাকে গায়ে হাত দিচ্ছেন কেন, আপনি টাচ করছেন God! কেন। ও বাবরে এবার আমি তো মানে আমার সাথে আমি তো নিজে স্টান্ট, মানে আমি সেটব্যাক হয়ে গেছি, মানে এটা কি হচ্ছে, মানে আমি মানে এইসব হওয়া মানে কি সবাই আমাকে এসে আগে ধরবে, একদম। আমার মাইন্ডে এটাই কাজ করছে। একদম। মানে উনি যখন বলা মানে হচ্ছে এখন সবাই এটা ঘিরে দাঁড়াবে, গণধোলাই খেলে আমিই খাবো। বা পয়সা। হ্যাঁ, তো আমি সেটব্যাক হয়ে গেলাম, আমি মানে ওনাকে যারা রিপ্লাই দেবেন আমি চুপ হয়ে গেছি, মানে আমি একদম আমি কিছু বলার নেই আমার। আমি বললাম যে ম্যাডাম আমি তো এরকম কিছু করিনি। তো আমি অ্যাট দ্য এন্ড বুঝতে পারলাম ওনার হচ্ছে উনি ভাড়া দেবেন না, এটাই হচ্ছে মেন। এটা একটু র্যাকেট। ভাড়া দেবেন না, উনি এই সিম ক্রিয়েটটা করলো, ওখানে উনি এটাই শুনতে চাইছে, ঠিক আছে আপনি কিছু বলবেন না, আপনি চুপ হয়ে যান, আমার ভাড়া লাগবে না। উনি সিম্পলি হেঁটে বেরিয়ে গেল। আপনারা কি কমপ্লেন রেজ করতে পারেন থ্রু দ্য আমি আনছি এবার কথাটা, এবার যেটা হচ্ছে কমপ্লেন, যেটা হচ্ছে কোম্পানি বলে যে কোনো ফিমেল রিগার্ডিং যদি কোনো ইস্যু হয়ে থাকে কোম্পানি হাত তুলে দেবে। এইটাই আমার একটা খুব বড় প্রশ্ন। দারুণ একটা কথা বললে তুমি সৌভিক, যেটা আমার সত্যি মানে আমি এটাই জানতে চাইছি, স্বাগতার কাছেই জানতে চাইছি, যাজ্ঞসেনীর কাছেও জানতে চাইছি। এই যে খবর ছড়িয়ে পড়ে, যাজ্ঞসেনীকে আমি বলছি, খবর ছড়িয়ে পড়ে যখন একটা পুরুষ মানুষ ফ্রন্টে থাকে। কিন্তু স্বাগতা, এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই কথাটা এখন তো আমাদের জীবনে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। অফিস কাছারি, বাড়িতেও যে কে কখন সেক্সুয়ালি হ্যারাসড হয়ে যাচ্ছে এটা বলাও খুব মুশকিল। তো আমি যেটা জিজ্ঞেস করছি তোমার কাছে, যে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, স্বাগতা, এই সেক্সুয়াল হ্যারাসমেন্টটা কি শুধুমাত্রই মেনলি পুরুষকে কেন্দ্র করে? কিন্তু এখানে একটা খুব দারুণ ইম্পর্টেন্ট একটা জিনিস আছে ডক্টর মুখার্জি, সেটাও আমি দেখছিলাম, আমি বোধহয় যাজ্ঞসেনীর সাথে সেদিনকে বলছিলাম যে ইফ ইউ সি দ্য পার্সেন্টেজ অফ রেপ অ্যাকুইজিশন, বা মানে যে রেপ অ্যাকিউজ, তো রেপ অ্যাকিউজের মধ্যে বোধহয় যদি 3,000টা হচ্ছে, তার মধ্যে বোধহয় 5% ইজ অ্যাকচুয়ালি নট, মানে নট আ রেপ। তো এই যে যেটা ধর্ষণ নয়, অথচ আমি ধর্ষণ বলে এস্টাবলিশ করার চেষ্টা করছি, এইটা তো বোধহয় মহিলাদের একটা খুব বড় হাতিয়ার, যেটা বোধহয় পুরুষরা পারে না। কিন্তু পুরুষদের সাথে মহিলারাই কিন্তু বেশি বলে থাকে যে আমি সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছি। ছেলেরাও তো সেক্সুয়ালি হ্যারাসড হচ্ছে, কিন্তু সেইভাবে তো ল, কিন্তু ওই যেরকম বললো আমি এটা বেধড়ক মার খেয়ে যাই, হ্যাঁ বেধড়ক মার রাস্তায় আমরা এই জাজমেন্টাল, আমরা একটা জাজমেন্ট দিয়ে ওকে মেরে দিলাম বা কোনো পুরুষকে মারলাম। এই জিনিসটার কতদিন, এটার কি কোনো প্রোটেকশন নেই? আমার এটা একটা বক্তব্য আছে, মানে জিজ্ঞাসা আছে। ছোট্ট করে বলবো, এখানে প্রচুর ছোট 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 ক্যাপিলারিজ আছে। আমরা মেইন আর্টারিটাকে ধরলাম। আমাদের লতে কিছু ফলস আছে, যেটা হচ্ছে আমাদের আইনের এই যে চোখ বাঁধা বলি, এখন আমরা আইনের চোখ খুলে দিয়েছি। গুড থিং, উই আর স্টেপিং ইনটু রেভলিউশন। সেটা হচ্ছে আমরা এভিডেন্স ছাড়া কথা বলতে পারি না। জাজদেরও হাত বাঁধা থাকে। এভিডেন্স যা প্রডিউস করব, আইও যা রিপোর্ট দেবেন, ফার্স্টে হচ্ছে চার্জশিট, মানে চার্জশিটের উপর বেশ করে মামলা হয়। প্রথম হচ্ছে এফআইআর আমরা করি, এফআইআর হয়ে যাওয়ার পর তারপর আইও রিপোর্ট রেডি করে, খোঁজ খবর নিয়ে
কথা বলে সবার সাথে অ্যাকিউজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভিকটিম কথা বলে তারপর দে ফাইল দ্য চার্জশিট। ওকে, এইখানে তার উপরে কিন্তু ভিত্তি করে মামলাটা চলে। এবার এখানে ছোট ছোট দুটো অ্যাভিনিউজ আপনি বললেন, মেয়েরা ছেলেদের দ্বারা অ্যাবিউজড হয়, ছেলেরা মেয়েদের দ্বারা অ্যাবিউজড হয়, ছেলেরা ছেলেদের দ্বারা অ্যাবিউজড হয়, মেয়েরা মেয়েদের দ্বারা অ্যাবিউজড হয়। ওয়েন ইটস দ্য সেম সেক্স ইট বিকামস আ প্রবলেম টু প্রুভ। এবার উনি যেটা বললেন, আমাদের প্রযুক্তির আমরা ব্যবহার করে আমরা ভিডিও করি। আমরা আগে হলে আমরা কি করতাম, মারপিট করতাম, বাঁচাবার চেষ্টা করতাম। এখন আমরা আগে ছবি তুলি, মৃত্যুর আগেও ছবি তুলবো, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হচ্ছে আগে ছবি তুলবো। সো হোয়াট এভার ইট ইজ, এইগুলো কিন্তু সব আমাদের এভিডেন্সেস আমরা প্রুভ করতে পারি না, কারণ এখন একটা নতুন জিনিস আমরা জানতে পারি, থিংস আর গেটিং মরফড। এগুলো কিন্তু অ্যাবসলিউটলি যদি আমরা ঠিক মতো ফাইট করতে পারি, প্রত্যেকটি জিনিস আমরা প্রুভ করতে পারবো এবং প্রত্যেকটি জিনিসের জন্য আমরা দণ্ড দিতে পারবো। প্রবলেম হয় অফিসে যখন একটি মহিলা একটা মহিলাকে অ্যাবিউজ করেছে, সে গায়ে হাত দিয়ে হোক। এখন দেখুন, আমাদের খুব পুরনো জিনিস উঠে আসা, একদম ছোট, মানে সিন্স দ্য কি বলবো স্টার্টিং অফ দ্য এভলিউশন, আমাদের স্ল্যাংস গুলো দেখবেন প্রচন্ড সেক্সুয়াল ওরিয়েন্টেড। ওয়াই ডু উই ডু দ্যাট? আমরা মনে করি উনি যেটা বললেন, ইট কামস টু দ্যাট অলসো। ওগুলো আমরা বললে মনে করি আইদার মানুষ চুপ হয়ে যাবে, সে নিজের যদি আত্মসম্মান থাকবে লজ্জায় গুটিয়ে যাবে। এবার যদি একটি ছেলে ছেলেকে করে, একটি ছেলে সবসময় ছোটবেলা থেকে তো মা বাবারা শিখিয়েছে, তুমি একটি ছেলে, তুমি কাঁদতে পারবে না, তুমি একটা মিনিমাম এইটুকুর বেশি হাসতে পারবে না, তোমার পুরুষত্ব চলে যাবে। শুধু রাগ দেখাতে পারবে, শুধু দেখাতে পারবে, রাগ দেখাতে পারবে, মারতে পারবে। তুমি যদি গুন্ডামি না করো, তুমি ছেলে নও। বাচ্চু। আচ্ছা, এই রাগ দেখাতে পারবে যেটা স্বাগতার বলছিলেন, যে রাগ দেখাতে পারবে নাহলে তুমি ছেলে না, এইটা কি সত্যি? মানে এটা কি কোনো মনস্তত্ত্বের একটা রূপ? ডেফিনেটলি মানে ছেলেরা শুধু রাগই দেখায়? না, অল Absolutely not. ইমোশনস শুধু রাগ দেখাতে পারবে না, রাগটা ক্ষমা করা হবে, আর দুঃখ পেলেও সেটা রাগের মাধ্যমে দেখাবে। অল আদার ইমোশনস ক্যান বি Revolving around expressed rag. to anger. There are men who come to me who are extremely depressed, but they have been brought because they're presenting with anger symptoms. কিন্তু actually দেখা যাচ্ছে he is extremely depressed. কিন্তু সেটা আমার মন খারাপ, আমার মরে যেতে ইচ্ছে করছে, এটা তো সে বলতে পারবে না। পারবে না। পুরুষ। রাগের বহিঃপ্রকাশ। আমরা দুঃখ পেলে আমরা রেগে যাই না। সো ওইটা একটা পারমিসিবল ওয়ে অফ মানে শোয়িং এক্সপ্রেশন ইন দ্য কেস অফ মেন। আমার মনে হয় যেটা সৌভিকের ইনসিডেন্টটা, যেটা সৌভিক বললেন, এবং এরকম আরো অনেক আমি আমার বন্ধু বান্ধবের, পুরুষ বন্ধু বান্ধবের মুখে শুনেছি, এই যে হ্যারাস হওয়ার ঘটনা বা মহিলা অ্যাপ্রোচ, হ্যাঁ, মহিলা তাকে অ্যাপ্রোচ করছে, সে চাইছে না, হ্যাঁ, কিন্তু ওই যেহেতু মহিলা অ্যাপ্রোচ করেছে এবং মহিলা কোনো অশালীন মন্তব্য করেছে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাবে গায়ে হাত দিয়েছে বা টাচ করেছে, সেটা সে লজ্জায় বলতেও পারছে না। না এই যে লজ্জা শিখিয়ে দেওয়া, মানে হ্যাঁ, তো এটা নিয়ে ঠাট্টা হতে পারে, হ্যাঁ, তো হ্যাঁ, মেয়ে গায়ে হাত দিয়েছে, এটা হাতে হ্যাঁ, ধরছে, আর এটা যদি সোশ্যাল মিডিয়ায় যায়, তুমি তো মানে ফরএভার ব্ল্যাকলিস্টেড। হ্যাঁ, তো তুমি একটা মেয়ে হয়ে এটা ফেস করতে আমার পারো মনে না, হয় তুমি এটা এই ছেলে হয়ে যে ফেস next করতে পারো। step টা, ভিডিও করলাম আমার এভিডেন্সের জন্য করলাম, সেটা আমি আইন একদমই তাই, দিয়ে গেলাম, তো একদমই সেটা যে তাই। সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম, এই যে এইটাই এই জাম্পটা, এটা আমরা করছি বিকজ আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেস পাচ্ছি। এই যে বাইক চালক যিনি ভিডিওটা করলেন, সেটা তার নিজের এভিডেন্স গ্যাদারিং এর জন্য তিনি করলেন, তাতে তিনি আমার মনে হয় জাস্টিফাইড। আমার হাতে যদি একটা টুল থাকে, আমি সেটা কেন ইউজ করব না, আমার মনে হয়। কিন্তু সেটা নিয়ে যে ফেসবুকে দিয়ে দিলাম, এই যে জাম্পটা, এটা আমরা করছি কারণ আমরা পারছি, উই আর ডুইং ইট বিকজ উই ক্যান। আমাদের সোশ্যাল মিডিয়া হাতের কাছে আছে, আমরা দিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু যেটা হচ্ছে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যেহেতু মিডিয়াতে পুলিশের সঙ্গেও আমাদের ইন্টারাকশন থাকে, কেসটা সাফার করে, একদমই তাই। এটাকে আর এভিডেন্স হিসেবে ট্রিট করা হয় না, কারণ এটা সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, এটা পাবলিক ট্রায়াল শুরু হয়ে গেছে। একদম। কাজে উল্টো ফল হয়। আমি যেটা চাইছি, আমার লিগাল আইনি ভাবে আমি একটা এটার সলিউশন চাইছি, বা সেটা আর হয় না, মানে এখানে সেটা কোর্ট ইগনোর করবে। আমার এটা হ্যাঁ, সরি, যেটা অ্যাকচুয়াল আনফরচুনেটলি আমরা খুব ট্রিভিয়াল, একটা কারো হাত গিয়ে লাগলো, সেইটাতে আরেকজন সুইসাইড করে ফেলছে, মানে এরকম পর্যায়ে চলে যাচ্ছে একটা সমস্যা।
বাট ডোমেস্টিক ভায়োলেন্স, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, রেপ, তারা কিন্তু অনেক সময় দে আর নট গেটিং রিপোর্টেড. 100% gets reported. The rest just সো কেসেস তো প্রচুর fake পক্সও হয়। বক্স হচ্ছে, কিন্তু a lot of genuine বক্স গুলো তো এর জন্য জেনুইননেসটা সাফার করে। সেটাই তো সেম উইথ 498 এভরিথিং ডোমেস্টিক ভায়োলেন্স, সেটাই হচ্ছে I can't take names, but I have clients যারা মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্স করছে পুরুষের উপর, হ্যাঁ হচ্ছে পুরুষ সাফার করছে। ম্যাডাম, হাউ উইল আই প্রুভ ইট? কারণ প্রত্যেকদিন তো, আমাকে সেই থ্রেট তো। দিচ্ছে। আমি একটাই ছোট্ট জিনিস বললাম, আমরা চার্জশিট হওয়ার পরে আমি তার অ্যাকুইটাল করিয়ে দিয়েছি। সে শুধু মানে দেখুন, এই যে বললাম প্রচন্ড বড় নেটওয়ার্ক, সবকিছুর সাথে সবকিছু এত ক্যাপিলারিজ ভাবে মানে মানি মেকিং হয়ে গেছে, মানুষ মানসিকতা হারিয়ে ফেলছে। এই মহিলা প্রত্যেকদিন এই পুরুষকে থ্রেট করে। ঠিক আছে, তোমার অ্যাডভোকেট তো তোমাকে মানে বাইজ্জত বলি করে দিয়েছে, তোমার মা বোন এখানে থাকেও না, বোনের ছেলে থাকে ব্যাঙ্গালোরে, তাকেও টেনেছে 498 এর মধ্যে। আপনি যাই ডোমেস্টিক ভায়োলেন্সে ধরলে, সে কোনদিন দেখেও নি। আমি এভিডেন্সের থ্রু থেকে প্রুফ করে দিলাম, আমি তার অ্যাকুইটাল করিয়ে দিলাম। এবার এখানে আইনের যেমনি সলিউশনও আছে, আইন কিন্তু মেয়েদের জন্য অনেকটা বেশি আছে, বিকজ অ্যাকচুয়ালি কিন্তু মেয়েরা অনেক বেশি সাফার করে, হ্যাঁ রাইট? মেয়েটি প্রত্যেকদিন তাকে থ্রেট করছে, ভিডিও করছেন পুরুষটি, হ্যাঁ বলে ম্যাডাম দেখুন। আমি বলি, এই জিনিস তো আমি কোর্টে দেখাতে পারবো না, কারণ এই যে ভিডিও যদি আমি মানুষ ভাবে, এই যে এটা মানুষেরও জানা উচিত, আমি ভিডিও করে নিলাম, হ্যাঁ আপনার যেটা বলছিলেন, আমি ভয় পাওয়ার জন্য আপনার ভিডিও করে নিলাম, আমি সোশ্যাল মিডিয়া ট্রায়াল ইজ ডিফারেন্ট, কোর্ট ট্রায়াল ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। দিস ইজ জাস্ট নলেজ, আমি এটা জানতামই না, আমার ধারণা ছিল যে ভিডিও না, আমরা কিন্তু ভিডিও এভিডেন্স হিসাবে দিতে পারবো না। তাহলে যদি এভিডেন্স হিসাবে দিতে হয়, তাহলে দ্যাট ইনসিডেন্ট যেদিন হয়েছে সঙ্গে সঙ্গে তুমি এফআইআর করো, এবং ইয়োর ফোন হ্যাজ টু বি সিজড, যে হ্যাঁ তুমি এটার ভিডিও করেছো। তো দ্যাটস বিট এবং stringent. কোনভাবে কারণ- ভিডিওকে তুমি ডক্টর করতে তুমি এআই দিয়ে করেছি, এই অনেক Exactly. সেটা তুমি মর্ফ করনি বা এটা তোমাকে ট্রান্সফার করেনি। মানুষজন এই যে খুব ইজিলি বলে, এটা তো আমি খুব ইজিলি মানুষ ফরওয়ার্ড করি, একদম এই ফরওয়ার্ড করি কথা, আমি তো পেয়েছি তাই ফরওয়ার্ড করেছি। তাই কি তোমার এটার উপর তোমার উপর আইন বর্তায় না যে তুমি পেয়েছো, তুমি ফরওয়ার্ড করেছো? এটা কিন্তু মানুষ ভুল জানে। একদম। আমি ক্রিয়েট করিনি, বাট আমি ফরওয়ার্ড হ্যাঁ, করেছি। হ্যাঁ। সো দ্য ল শুডন্ট পানিশ মি, অ্যাবসলিউটলি ইট শুড, বিকজ ইট লাইজ অন ইউ। ইয়েস হাউ হ্যাভ ইউ রিসিভড ইট, হুম হ্যাভ ইউ সেন্ট ইট, অ্যান্ড ওয়াই হ্যাভ ইউ সেন্ট? হ্যাঁ একদম এটা তোমার রেসপন্সিবিলিটি, এবং আইনি পদক্ষেপ অ্যাবসলিউটলি নেওয়া যায়। এখান থেকে ডেফর্মেশন থেকে শুরু করে মানে মানুষকে এত ডিফেম করে দিল, ইনস্টিটিউটের একটা ছবি তুলে আমি পোস্ট করে দিলাম, কোনো টিচারের এগেনস্টে অ্যালিগেশন আনা ইজ ভেরি ইজি। ডাক্তার ডাক্তারের এগেনস্টে হয়েছে মেল ডক্টরস আর স্কেয়ার্ড অফ ফিমেলস ওয়াকিং ইন, দ্যাটস ওয়াই এখন আমারই পরিচিত আছে, তারা সিস্টারকে থাকতে পারে, সিস্টার তুমি স্পেশালি ইফ ইউ আর আ গাইনি। না সে ইজ এ রুল, এটাই দ্যাট ইজ এ রুল, Why is it a rule? It's backed by law. না ইট ইজ এ রুল। It is backed by law. এই ধরনের এই কেসে অ্যাপ বাইকের কেসে এই যে ভিডিওটা সে করলো, করে তারপরে সোশ্যাল মিডিয়া দিয়ে দিল, তখন সেটা না করে ওই ভিডিওটা করে পুলিশের কাছে গিয়ে ফোন জমা দিয়ে দেওয়া। এটা কিন্তু একটা খুব বড় লার্নিং যে আমরা সোশ্যাল মিডিয়াতে নাহলে আইন ভিডিওটা তুলে অন্তত পুলিশের কাছে যাওয়া উচিত। না, কারণ না হলে সে আইনি প্রতিকার পাবে না। এই তো যখন ধরো তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করছি সৌভিক, যে এমনিতে তুমি অনেক ছোট, তাই জন্য তুমিও বলছি, সেটা হচ্ছে যে সৌভিক, যখন তুমি দিনের শুরুটা ধরো করছো, তুমি বেরোচ্ছ বাড়ি থেকে, তোমার বাড়িতে মা বাবা ওয়াইফ বাচ্চা যেই আছে, এবার তুমি বেরোচ্ছ সারাদিনের মতন করে, কিন্তু তুমি জানো না যে আজকে সারাদিনে কি কি ইনসিডেন্টস তোমার জন্য, বিকজ ইউ আর ভেরি ভালনারেবল, তোমার সাথে কে উঠবে, সে তোমার সাথে কি করতে পারে, প্রত্যেকটা প্রফেশনে তাও হয়তো এতটা এক্সপোজার হয় না তোমার। এটাতে একটা মারাত্মক এক্সপোজার টু দ্য আননোন, তুমি অর্ধেক লোককে চেনো না, অর্ধেক লোক কি করতে পারে তুমি জানো না। তো এই দিনটা তুমি কিভাবে মানে কিভাবে দেখো এক একটা দিনকে, যে আজকে তোমার কি এক্সপিরিয়েন্স হলো তখন? এই যে তুমি একটু আগে বললে যে আমার যদি এখানে কোনো মহিলা আমার এগেনস্টে কমপ্লেন করে, আমার কোম্পানি শুনবেও না, কিন্তু এই শোনানোর দায়িত্বটাও বোধহয় আমাদেরই পড়ে। কোম্পানিকে এটাও বুঝতে হবে যে আজকে শুধু মহিলারা কমপ্লেন করতে পারে না, একজন পুরুষও তোমার সাথে নোংরামো করতে পারে, যেটা হয়েছে যাত্রী সাথীর ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোম্পানি কি কোনো রুল চেঞ্জ করছে, বা তোমাদের কিছু বলা হচ্ছে, বা তোমরা নিজেরা কি প্রোটেকশন নিচ্ছ তার এগেনস্টে? ফার্স্ট অফ অল দেখুন, যখনই ধরুন আমাদের বুকিং আসছে, আমরা ফার্স্ট অফ অল কল করে মোটামুটি তখন আমরা একবার অ্যানালাইজ করার চেষ্টা করি যে মানুষটা কিরকম। সত্যিকারের Traumatizing, মানে এরকমই হয়ে গেছে, মানে যদি আজকে পুরুষদের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমাম আমি বলবো, মানে বলতে নেই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং হয়, ঠিক আছে, সবাই না,
70 এটা বোধহয় একটু জেনারিক, এটা একটু না, Face করেনি। সে ফেস করছে ওইভাবে স্ট্যান্ডিং আছে। আমি বলছি না যে সবাই না, 70% ক্ষেত্রে হয়। যেটা ইয়াত্রীর সাথে যেটা অ্যাপে হয়েছে সেরকম আমরাও ফেস করেছি, ওরাও ফেস করেছে। আমি ঠিক আছে, সেটা কোথায় হয়েছে আর বলছি না, তো এরকম ফেস করেছে। এবার যখনই এই মহিলাদের ক্ষেত্রে হয় না, আগেই ফোনটা তুলে দেখি যে ওনার ওয়ে অফ টকিংটা কেমন। তার উপর মোটামুটি কেন আমরা এইভাবে ফেস করেছি, যদি দেখছি কি বোঝা যায়? যদি দেখছি একটু উনি অ্যাটিটিউড নিয়ে কথা বলছে, তো মনে হচ্ছে যে হ্যাঁ একটা প্রবলেম হওয়ার চান্সেস আছে। উনি যদি দেখছি অনেক সময় আবার এটাতে আবার অনেক সময় ফেক হয়, উনি খুব কাইন্ডলি বলছে আপনি আসুন, হ্যাঁ উঠেই ওনার সবকিছু চেঞ্জ। এখানে এই মানে ওনার একদম এই অনুযায়ী চলতে হবে, উনি যেটা বলছে অর্ডার হিসেবে। তো উনি ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়ি থেকেও দেরি করে বেরোচ্ছে, যেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে হবে। না দেখুন আপনার হেডেরটা তো আমার ওপর দিলে হবে না, আমি তো আমার মতেই যাবো। এবার ধরুন আমি ওনার কথাতে হয়তো কিছুটা রিপ্লাই করলাম এরকম, সেটা আমার এতে হেড অফিসে কমপ্লেন চলে গেল। সেটা নিয়ে আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিল, পেনাল্টি লেগে গেল, এক এক দুদিনের সাসপেনশন লেগে গেল। আচ্ছা, এগুলো কি লাগে সত্যি? হ্যাঁ, আমার জানার এটা খুব দরকার ছিল, বিকজ এটা নিয়ে আমি এবার আহ, করার চেষ্টা করেছি, মানে যারা উবের বা এরা আপনারা সবাইকে আমি বলার চেষ্টা করি আপনাদের থ্রু থেকে একটু কমপ্লেন করা। দেখুন, যদি শুরু না করি না, কোনোদিন কিন্তু ওই দরজা খটখটাতে একদিন কিন্তু দরজাটা ভাঙবে, যদি আপনাদের এখনো না হয়ে থাকে। ইটস ভেরি স্যাড। এইটা প্যাসেঞ্জারকেও তো রেট করার একটা সিস্টেম আছে। তো অপশন আছে, কিন্তু হিউ দ্য কাস্টমার ইজ অলওয়েজ রাইট। এইটাতে it all feels এটা ঠিক একটু আছে। মুশকিল না তো এটা whether it is in your field whether it is in my field আপনি একটা ছোট্ট কিছু বলে দেবেন, আমি তার এগেনস্টে এত কিছু বলবো, আপনি ঠিক আমি একটা ওয়ার্নিং, আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দেবে, সাসপেনশন তো হয়েই যায়। আপনি এটা কিছু বলে দিলেন যে এরকম এরকম একটা ক্রিয়েট করেছে নিউসেন্স, ব্যাস হয়ে গেল। আমাকে হয়তো ওখান থেকে বলে দেবে না, এভিডেন্সেস এভিডেন্স লাগবে না, আপনি জাস্ট বলেছেন এতেই হবে। মানে মহিলা হ্যাঁ, আপনি জাস্ট বলেছেন, মহিলা কি পুরুষ হলেও, মানে আপনার যদি রেটিং ভালো হলো, ধরুন আপনি একদম 4.5 to 4.9 কি 5 স্টার, আমার তারপরে- নিজেরই 5 স্টার রেটিং। ওকে, ধরুন আপনার 5 স্টার হুম। রেটিং, একটি হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হলো, সেটা কি আপনাদের গ্রাফটা চেক হচ্ছে না যে এতদিন আর এরকম ইনসিডেন্ট? এদের ডেপটা কেমন সেটা নির্ভর করছে। আপনি জাস্ট একটা হালকা কিছু বলে দিলেন, সেইটার উপর অতটা ওরকম করবেন। হয়তো আমার রেটিংটা 5 থেকে 4.5 কি 4 এ চলে এলো। ডেপটা কতটা, যদি ডেপটা বেশি হয়, হ্যাঁ করবে না কেন, সেই করছে। ডেপ যদি বেশি হয় তখন আমাকে আমার কোম্পানি ফোন করে বলছে যে এরকম এরকম একটা ইনসিডেন্ট হচ্ছে আপনার এগেনস্টে। তো এই জন্য আমাদের অনেক সময় আমাদের অফিস ভিজিট করতে হলো, তার একটা এক্সপ্লেনেশন বড় দিতে হবে। তারপরেও আমি হয়তো 1 উইক কি 2 উইকস পর আমার জিনিসটা হচ্ছে, কিন্তু মধ্যিখানে আমার এই জিনিসটা হ্যাম্পার হয়ে যাচ্ছে। কারণ আমার তো ওয়ে অফ আর্নিং পার ডে না, তো নো ওয়ার্ক নো পে। যারা বাইক বুক করছেন তাদের এইটুকু নলেজ তো আমরা আশা করতেই পারি, তারা বুঝবেন যে এটা একটা ক্লোজ কন্ট্যাক্ট, বাধ্যতামূলক ভাবেই শারীরিক ক্লোজ কন্ট্যাক্ট হবেই। আমি বাইকের যার করলেও শারীরিক করলো। আমি বাইকে বসতে ভয় পাই, আমি নিজের উদাহরণ দিতে, আমি বাইকে চড়তে ভয় কারণ পড়ে যাবো উল্টে। কিন্তু একবার যখন আমি এক বাইক ব্যবহার করি, আমি চালককে আগে জিজ্ঞেস করছি, আমি কিন্তু পিঠে হাতটা দিচ্ছি না, ওই কিন্তু কাঁধে হাত দিচ্ছি, আমি না ধরে বসতে পারবো না, কিন্তু আমি কাঁধে হাত দিচ্ছি, আপনার অসুবিধা নেই তো? এটা আমার নিজের অস্বস্তি হলেও জিজ্ঞেস করেছি, কিন্তু আমার এটা মনে হচ্ছে যে একজন অচেনা মানুষ, তার তো অসুবিধা হতেই পারে, আমি যা খাচ্ছি নিশ্চয়ই অসুবিধা হতে আর এটা একদম, এটা ভীষণটা ভুল ধারণা যে সবসময় সবটাই পুরুষ মানুষ খুব ভালো। না মানে আমার যেটা মনে হচ্ছে ওয়ান অফ দ্য থিংস যে সব জায়গায় রিভিউজে ইট ইজ অলওয়েজ ওয়ান সাইডেড, ইজন্ট ইট? ইউ নেভার এবল টু গিভ টু সাইডেড, whether it is a clinic, whether it is a holiday resort, whether it is a app, whatever, it is always যে একটা সাইড অফ দ্য পিকচারটা পাওয়া হচ্ছে, যার উপর রেটিংটা হচ্ছে। না, That is সেখানে where যদি the- জিনিসটা আটকে যায়, তখন কিন্তু ইউ শুড সিক দ্য লিগাল ফোরাম। এই যে এই ভদ্রলোক অ্যাপ মানে যেটা বললেন, যে ইনসিডেন্টটা বললেন, যে ভিডিও করেছেন, তারপর সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, বিকজ ছেলেটির মাথায় হয়তো আমি ভাবছি তার হয়তো মাথায় চলছিল যে যদি আজকে পুলিশের কাছে গিয়ে দেখাই, পুলিশ আইদার আমাকে দেখে হাসবে, অথবা এটা আমি কোনো রিলিফ পাবো না, যেটা কিন্তু ভুল। আমার যদি আহ, একটা ছোট্ট জিনিস বলছি, পুরুষতান্ত্রিক সমাজ ব্যাপারটাও কিন্তু খুব কোয়েশ্চেনেবল। আধার কার্ড, প্যান কার্ড সবকিছুতে ফাদার্স নেম, অথবা স্পাউস নেম হলেও ইট শুড বি ইয়োর হাজবেন্ডস নেম, একদম What if you're a child, you don't know who your parents are?
এখন এসআইআরটা ছাড়ুন, মানে জাস্ট হ্যাঁ, ইন হ্যাঁ, লিগাল টার্মস বলছি, ইউ আর রেজড ইন আ ফস্টার হাউস, হ্যাঁ ইউর অ্যাডপ্টেড, মেবি ইউর অ্যাডপ্টেড বাই পিপল হু হ্যাজন্ট গিভ ইউ, মানে অ্যাডপশন হয়নি, এরকম প্রচুর আছে যে অ্যাডপশনের প্রসেসে কিন্তু Legally মানুষ জানে না যে হ্যাঁ, লিগালি আমি অ্যাডপশন কি করে করব। হোয়াট অ্যাবাউট দোজ পিপল? What if you're a single mother? I have a woman who approached me that I want to become a single mother. I'm not married. I want to adopt. Raise a kid. তারা কি করবে? ছেলে হোক মেয়ে হোক নির্বিশেষে, এটাও কিন্তু একটা প্রবলেম। এই যে ছোটবেলায়, আর আরেকটা জিনিস হচ্ছে গুড টাচ ব্যাড টাচটা না ছোটবেলা থেকে স্কুলিং এ শেখায় না। সেক্সুয়াল মানে টাচ, হোয়াট ইজ ব্যাড, হোয়াট ইজ গুড, এবং সেটার বিরুদ্ধে আমি কিভাবে মানে স্টেপ নেব, সেটাও কিন্তু মানুষ শেখায় না। এক্ষেত্রে Problem lies instinct there. একটু কাজ করে একটা টাচের ব্যাপারে। আমি জানি না, মানে বাচ্চা ছোট বয়স থেকে, ছোটবেলা থেকে আমাদের মধ্যে বোধহয় একটা ইনস্টিংক্ট কাজ করে, কে গুড টাচ, কে হ্যাঁ সেটা হচ্ছে একটা কাজ। এটা হয়তো একটা অ্যানিমাল বোঝা যায়। ইনস্টিংক্টের মতো। একটা intuitive intuitive বিকজ যে টাচ করছে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি হ্যাঁ, তার যে ভাইবস, যে তার যে বডি হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সেটা আমরা টাচ করি বোধ হয়। পিক আপ করে। এটা বোধহয় বাচ্চারা, একটু মহিলারা পারে, animals-রা- মহিলারা না, অনেক সেটা মহিলাই না। আমাকে আমি শুনেছি, আমি তো মেয়ে, আমার একটা না সিক্স সেন্স কাজ করে, আমি ঠিক বুঝতে পারি কোন লোকটা খারাপ কোন। এটা আপব্রিঙ্গিং এর প্রবলেম। হ্যাঁ? এটা আপব্রিঙ্গিং এর প্রবলেম। এটা পুরুষও বোঝে বলে আমার ধারণা, মানে পুরুষ বা পুরুষদের ছেলে এটা বাচ্চা বোঝানো মেয়ে। হয় না। অ্যাকচুয়ালি কি মানে ইনটিউটিভনেসটা ছোটবেলায় আমরা মানে আমাদের যে এডুকেশন সিস্টেমটা ডাজন্ট হেল্প আস রিলাই অন আর ইনটিউশন, ওটাকে আর হেল্প করতে, মানে ওটাকে আর এটা আমার একজন টিচার, যখন আমি এমআরসি সাইক করছিলাম ইংল্যান্ডে, আমাকে তো তোমার ইনটিউশন কি বলছে, তোমার গাট ফিলিং কি বলছে, গাট ফিলিংটাকে দিয়ে, ওটা যেহেতু কি আমরা মনে করছি ইট ইজ নট আ সাইন্টিফিক থিং, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে পিপল ইউজ টু লুক এট দ্য স্কাই অ্যান্ড দে ইউজ টু নো যে স্টর্ম আসবে, বিকজ ওদের Gut. gut feeling is not, intuition is not just a random feeling, it is also based on science, and it is Experience. also based Based- on experience, যেগুলো stored in our মানে যে মেমোরিটা, যেটা ভেরি ওল্ড মেমোরি, ওপর দিয়ে সেটা আমরা, কিন্তু সেইটা আমরা হোন ইন করি না অবচেতনের মধ্যে কিন্তু থাকে। কিন্তু ওটা কিন্তু হ্যাঁ, আই ডু বিলিভ যে দের আর কিছু মানুষ তো খুবই ইনটিউটিভ হয় কম্পেয়ার টু আদার, কিন্তু হ্যাঁ আই থিঙ্ক যে যে ইনটিউশনটা একটা বয়সের পরে আবার অতটা হয়তো আমরা যদি সাপ্রেস করি আবার। সাপ্রেস করা হয়, আমরা কালচার করি না একদম। ওটাকে। কিন্তু একটা সেন্স অফ অপমান আমার মনে হয়, যে আমি সৌভিককে জিজ্ঞেস করছি, সৌভিক ধর তুমি নিয়ে গেলে একজন মহিলা তোমার আরোহী, সে উঠে প্রথমে একটা ব্যাগ রেখে দিল তোমার পেছনে, জাস্ট টু অ্যাভয়েড দ্য বডি কন্ট্যাক্ট। এখানে আমি যদি তোমার জায়গায় হতাম, আমার অনেক সময় মনে হতে পারতো, আমি এটা শুনবে অ্যাবসলিউটলি মানে বেসলেস, কিন্তু আমি তাও আমার মনে হয় যে উনি আমাকে শুধু তুমি তো বুঝতেই পারছো যে উনি আমাকে শুধু শুধু সন্দেহ করছেন কেন, মানে এটা একটা সেন্স অফ কোথাও একটা সেন্স অফ আমার জানি না, সেন্স অফ ইনসাল্ট আমার মনে হয়, যে তুমি আমাকে চেনো না জানো না, তুমি হঠাৎ সামনে একটা ব্যাগ রেখে ইউ আর জাস্ট ট্রাইং টু অ্যাভয়েড দ্য বডি কন্ট্যাক্ট টু বি অন দ্য সেফার সাইড। কেন আমি এত আনসেফ নাকি? তাহলে তুমি কেন র্যাপিডো নিয়েছো? দেখুন ব্যাপারটা হচ্ছে, আমরাও অনেক কাস্টমাররা ধরুন পেছনে বসে থাকে, অনেকে টকেটিভ হয়, একটু কথা বলতে ভালোবাসেন, আমরাও কথা বলতে চাই, উনি অনেক কিছু শেয়ার করে, আমরাও অনেক কিছু শুনতে যাই, মানে কাস্টমার থেকে এক্সপিরিয়েন্স ওনারাও অনেক সময় বাজে। দেখুন র্যাপিডো দিয়ে বা বাইক ট্যাক্সি যারা চালাচ্ছে সবাই ভালো, সবাই না খারাপ, এত নয়। ঠিক আছে, একদমই। মিলেমিশেই আছে। সে তো আর সব জায়গায়। সব। যে যেরকমই যখনই ওনারা এই ব্যাগ ধরুন সামনে রাখে, আমরা বুঝতে পারি একদম ঠিক আছে, আচ্ছা, ওকে। এক্সপিরিয়েন্স একটা অলরেডি একদম। হয়েছে। আর এখন এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা হচ্ছে, যার বাইক আছে উইদাউট এক্সপিরিয়েন্স, লাইসেন্স ধরুন আপনার 1 বছর 1 দিন বয়স, তো আপনি আজকে অ্যাকাউন্ট খুলে আপনি বাইক নিয়ে বেরিয়ে পড়তে পারবেন হ্যাঁ উইদাউট প্রায়ার কোনো ট্রেনিং বা কিছু লাগে না। হ্যাঁ আর আজকালকার দিনে অ্যাপ ইউজ করা, ফোন ইউজ করা কোনো ব্যাপার না, যে কেউ পারে এই জিনিসটা। তো ওইটার অ্যাক্সেস সবার কাছেই আছে, আপনি জাস্ট লিগাল যে ডকুমেন্টসগুলো আছে আপনি ওগুলো আপলোড করে দিলাম, বাস ইউ রেডি টু গো, নেক্সট দিন থেকে আপনি বাইক চালান। তো অনেক সময় আমি দেখেছি, আমি নিজে ইউজ করেছিলাম এমার্জেন্সিতে, যে এই couldn't take my car, তো র্যাপিডো বাইক নিয়েছিলাম, দ্য পার্সন ডিড নট হ্যাভ লাইসেন্স, বাবা খুব বাট হি ইজ রাইডিং। আমি জানি না এটা আপনারা বলতে পারবেন, অনেক সময় ধরুন আপনার কাছে মানে ওই এইগুলো আসছে, রিকোয়েস্ট গুলো আসছে, হুম। বাট আপনি আরেকজনকে করে দিলেন, মানে যে ড্রাইভার আসার কথা অন্য একজন ড্রাইভার আসছে। এগুলো কিন্তু মানে আমাদের অন্য stock এ গাড়ি, অন্য অন্য নাম্বার। গাড়ি ফোন করে বলছে, ম্যাডাম অন্য গাড়ির নাম, আমার কিন্তু এই নাম্বার। এই যে এইগুলো কিন্তু, এই যে বললাম টু সাইডস অফ আ কয়েন, যখনই আমরা যে কোনো ডিসকাশন করতে বসছি, দের আর টু সাইডস অফ আ কয়েন। অ্যাবসলিউটলি
অ্যাবসলিউটলি। তবে সবচেয়ে বড় যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম আর কি, যে এই যে প্রবণতাটা, আমার আজকে সৌভিকের ওপর কোনো রাগ আছে ক্ষোভ কিনা? হলো, রাগ হলো, আমি তার ফলে তার পুরো পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টেনে নিয়ে চলে এলাম। ওখান থেকে শুরু হয়েছিল এই যে একটা ধরনের বিকৃত একটা রাগ। আম, রাগটা সৌভিকের উপর তো একদম এমনই রাগ যে সেটা তার পুরো পরিবারকে ধ্বংস করে দেব। এই রাগটা বোধহয় ঠিক সৌভিকের ওপর নয়, এই রাগটা আমার দুনিয়ার ওপর, আমার নিজের একদম। জীবনের, আমি একদম বেসিক্যালি নিজের আমার ওপর, জীবনে নিজের ওপর, নিজের এই ওপর রাগটাকে আমি সৌভিকের ওপর নিজের ছাড়ছি। নিজের ওপর। সেইটাকে আমি সোশ্যাল মিডিয়া যেহেতু আমার কাছে আছে এই হাতিয়ার, আমি সেটাকে প্রতিশোধের মতো আমি প্রতিশোধ নিচ্ছি। হ্যাঁ। তার উপর প্রতিশোধ নিচ্ছি আমি নিজেই জানি না। তার কি আউটকাম হবে? আপনি যখন এটা হ্যাঁ। বলছিলেন, একটি মেয়ে যখন এই যে ভদ্রলোক সুইসাইড করেছেন, যে মেয়েটি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করেছে, কেরালাতে হ্যাঁ না, মেয়েটা করেনি, মেয়েটি মেয়ে- ভিডিও ভাইরাল viral করেছে। মেয়েটি কে করেছে? হ্যাঁ মেয়েটিকে করেছে, হ্যাঁ, হ্যাঁ, অ্যাকিউজ, accused- মানে শি ইজ দ্য অ্যাকিউজড accuser. পারসন, She is the accuser. শি ইজ দ্য অ্যাকিউজার, রাইট, হ্যাঁ, শি ইজ দ্য অ্যাকিউজার হু হ্যাজ অ্যাকিউজ দিস ম্যান, এন্ড সে সেই অপমান সহ্য না করতে পারে বা হোয়াট এভার ফ্যামিলির চাপে, সোসাইটির চাপে পড়ে সে সুইসাইড করেছেন। এই যে যেহেতু বললাম নারীদের জন্য ল বানানো হয়েছে সো দ্যাট তারা একটা লিগাল ফোরাম থ্রু থেকে তারা একটা রিলিফ পান, সঙ্গে সঙ্গে আমাদের এটাও দেখতে হবে উই শুডন্ট অ্যাবিউজ দ্য ল। হ্যাঁ, We are abusing law in every way. The একদম, POCSO is a new thing যেটা একদম বাচ্চাদের জন্য করা হয়েছে, ইয়াং টিনেজার্স টিল 18 যারা এজ আছে, দ্যাট ইজ ফর POCSO. They are sexually assaulted by parents outside, যেখানেই হোক, দ্যাট ইজ এই মানে লয়ের আন্ডারে নথিভুক্ত হবে। ডোমেস্টিকের জন্য আছে, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ল আছে, আইনের দরজা কিন্তু খোলা আছে। যদি আমরা আইনের দরজার কাছে না যাই বা Exactly. আগের থেকে আমরা প্রিকনসিভ নোশন করে Exactly. নিই যে আমি ছেলে বলে আমি এটা রিলিফ পাবো না, না, বা ততদিন যদি ফাইট করতে না পারি, আপনার ফাইট অন্য কেউ ফাইট করবে না। না আপনার, ইউ আর বর্ন ইনটু দিস ওয়ার্ল্ড, Nietzsche's philosophy, you are thrown into this world, you are a being. If you don't fight your fight, Absolutely. nobody is going to fight for you. ছোটবেলায় আমরা স্কুলিং এ শিখেছি হেল্প দোজ হু হেল্পস দেমসেলভস। সাইকোলজিতে আমরা যেহেতু আমাদের কিছুটা প্যারা হ্যাঁ, ইয়ে হ্যাঁ, করতে হয়, আমরা যদি আমরা মানে যেহেতু গ্রাফোলজি নিয়েও করেছি, আমরা সুইসাইডাল টেন্ডেন্সি থাকলেও কিন্তু আমরা জানাতে পারি না, হয়তো সেটা রিপ্রেসড আছে। হ্যাঁ, রাইট। We will feed them, we don't want to feed it. জাগসেনি বা যেটা নিয়ে শুরু করেছিলাম যে মেইন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া, এইখানে একটুখানি আমার একটা ব্যাপার হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়ার খারাপ দিক ভালো দিক যা আছে, হাউ ইজ মেইন স্ট্রিম মিডিয়া পারসিভিং দ্য এন্টায়ার থিং? কিভাবে দেখছে জিনিসটাকে? আদৌ কি দেখছে কি দেখছে না? বিকজ মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু অনেক, হয়তো সোশ্যাল মিডিয়ার রিচ আজকে এত দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু তবুও আজও আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আমরা এখনো মেইন স্ট্রিম মিডিয়ার উপরে কিছুটা হলেও এখন একটু ভরসা রাখি যে ওই মিডিয়ার যে কাগজটা পড়ছি হয়তো সেটা অনেকটা সত্য, অনেকটা অসত্যটা কম। তো এই ব্যাপারটা কিভাবে দেখছে এখন আপাতত? প্রশ্নটা আমার মনে হয় না সেটা, প্রশ্নটা হচ্ছে কি যে মেইন স্ট্রিম মিডিয়ার কতগুলো লিমিট আছে, তারা নিজেরাও কিছু সেলফ রেগুলেট করে এবং তাদের কিছু রেগুলেশন ফলো করে চলতে হয়। তাদের there is a political influence. নো নো নো, Okay. there are just rules, Regulations. গাইডলাইন্স ফলো করতে হয়। যে আমি একটা আমি যদি কোনো একটা বিভৎস অ্যাক্সিডেন্টের ছবি, আমাকে ব্লার করে দিতে হবে, আমি দেখাতে পারবো না ওই ছবিটা ওভাবে, আমি তাহলে আমার রুলস ভায়োলেট করছি, আমার পেনাল্টি হবে। রাইট। কাজেই ওই রুলটা সোশ্যাল মিডিয়ায় নেই। কমিউনিটি গাইডলাইন্স আছে কিন্তু সেগুলো অনেক লুপহোল আছে, সেগুলো এড়িয়ে চলারও অনেক রাস্তা আছে। মেইন স্ট্রিম মিডিয়ার কাছে সেগুলো নেই। কাজে মেইন স্ট্রিম মিডিয়া হওয়া উচিত ভরসার জায়গা, একজিট সোশ্যাল মিডিয়ার চেয়ে মেইন স্ট্রিম মিডিয়া ভরসা বেশি হওয়া উচিত, হচ্ছে না। তার কারণ হচ্ছে এই গাইডলাইন্স, এই রুলস। আমি পক্সোর ভিকটিমের নাম আমি বলতে পারবো না, আমি আন্ডার এজ যে কোনো, সে আত্মহত্যা হোক, সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হোক, আমি নাম করতে পারবো না। বা ইভেন ইভেন অ্যাকিউজড এর নাম আমি নিতে যতক্ষণ প্রুভেন কনভিক্টেড Convicted তার আমি ছবিও দেখাতে পারবো না, তার নাম নিতে পারবো না। ফলত আমাদের আজকে যে যুগে আমরা বাড়ি অভয়ার কেসে কিন্তু নাম এসেছে। সেটা তো, এটা তো পরে ইমিডিয়েটলি স্টেপ না হয়ে হ্যাঁ, হ্যাঁ, ইমিডিয়েটলি সেটা বন্ধ করে দেওয়া হলো। হ্যাঁ। প্রচুর গাইডলাইন এসে গেল। যাদবপুরের র্যাগিং এ যে ছেলেটি, তারও প্রথম নাম দেওয়া হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ। কারণ সে মাইনরও নয় কিন্তু তার বয়স 19।
আর বয়স 19, কিন্তু ঢুকে ইমিডিয়েটলি বারণ হয়ে গেল। তো সেই সেই গাইডলাইনগুলো তো সোশ্যাল মিডিয়ায় নেই সেই অর্থে। ফলে আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে একটু বোরিং হিসেবে দেখি। মেইন স্ট্রিম মিডিয়া বোরিং হয়ে গেছে। মেইন স্ট্রিম মিডিয়া কিছু নিয়ম মানতে হয়, সেই নিয়মগুলো মানতে হয় বলে মেইন স্ট্রিম মিডিয়া বোরিং। ওই যে মুচমুচে চানাচুর মেইন স্ট্রিম মিডিয়ার পাওয়া যাচ্ছে না, যার ফলে এখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে টক্কর দেওয়ার চক্করে মেইন স্ট্রিম মিডিয়া নানা ধরনের 150 গ্রাম বীর্য আবিষ্কার করতে শুরু করেছে। এই যে খবরটাকে টুইস্ট করা, খবর টুইস্ট করে যতটা পারা যায় পাঠকের কাছে ইন্টারেস্টিং করে তোলা, এই চক্করে মিথ্যা বলতে শুরু করেছে মেইন স্ট্রিম মিডিয়া। সেখানেই আরো বেশি করে মার খাচ্ছে মিথ্যা যখন বরং এখন উল্টে মানুষের সোশ্যাল মিডিয়ার ওপর ভরসা বেশি, কারণ তারা জানে আমরা আনফিল্টার্ড দেখছি এখন তারা ভাবছে সোশ্যাল মিডিয়া আমি তো ব্যাপারটা আনফিল্টার্ড ব্যাপারটা পাচ্ছি। মেইন স্ট্রিম মিডিয়া তো সাজিয়ে গুজিয়ে মোড়কে Live ভরে আমাকে পাচ্ছি। দিচ্ছে, মোড়কে ভরে দিচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়া এখন সত্যি কথা বলছে কিনা আমি তো জানি না, সোশ্যাল মিডিয়া আমাকে সত্যি কথা বলছে। এইটা হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। তো যে প্রশ্নটা ছিল সেটা আমার মনে হয় রিভার্সটা হয়ে মানে এখন সোশ্যাল মিডিয়া ইজ মোর অথেন্টিক দ্যান Yes. হিস্ট্রি। আনসেন্সার্ড ভিডিওটা এটা মানে একটা ছোট্ট দুর্ভাগ্যজনক legal point এবং বলি, উনি যেটা বললেন অ্যাবসলিউটলি কারেক্ট। সেটা আমাদের প্রত্যেকটি মানুষ ভাবছে দ্যাটস ইটস ভেরি ইজি ফর আস। আমরা লাইভ দেখতে পাচ্ছি, আমরা নিউজ পেপার তো পরের দিন পাবো। দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। অনেকক্ষণ ধরে পড়তে হবে, পড়তে হবে, অত সময় কোথায়? What about the reels? Reels are 8 seconds. That's affecting our nerves to the brain. Absolutely. কিন্তু এই লিগাল ছোট্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে মানুষ ভাবছে যে আইদার অ্যানোনিমাস থেকে তুমি মাল্টিপল অ্যাকাউন্টস বানাতে পারো, অথবা আমি এই শুভশ্রী ওনার ক্ষেত্রে বা যে কোনো নাম না নিয়ে বলছি, এরকম প্রচুর ইনসিডেন্টস হয় যেখানে ট্রল হচ্ছি বা যেখানে উনি এইমাত্র বললেন যে খুব ইজিলি আমরা সার্কুলেট করছি। এগুলোর কিন্তু একদম স্ট্রিক্ট ল আছে, যেটা আরো স্ট্রিক্টার করা উচিত ফ্রম দি আদার এন্ড। ফর এক্সাম্পল, ইফ মানে যেরকম আপনি অ্যাপ বললেন, যে কোনো অ্যাপ হোক বা যে কোনো মিডিয়া হোক, হোয়াট এভার মিডিয়া ইট ইজ, মানে সোশ্যাল মিডিয়াতে এনি মিডিয়া দ্যাট ইজ অন সোশ্যাল মিডিয়া, সেগুলোতে কিন্তু আপনি যখন কোনো গ্রুপ জয়েন করছেন বা দের সাম গাইডলাইন্স, উনি যেটা বলছিলেন গাইডলাইন্স আছে কিন্তু, কারণ না হলে কিন্তু ওরা এই সোশ্যাল মিডিয়াটা এস্টাবলিশই করতে পারবে না, সেই অ্যাপগুলো কিন্তু এস্টাবলিশ করতে পারবে না। দেয়ার আর লজ উইচ দে আর অলসো ফলোয়িং টু কাম ইন টু এক্সিস্টেন্স। কিন্তু প্রবলেমটা কি হয়, উনি যেটা বললেন আমি জাস্ট ওটাকে অ্যাড করব, সেটা হচ্ছে দে আর গেটিং ক্যাজুয়াল। হ্যাঁ, আজকে ফেসবুকে আপনি একটা ডেড বডির ছবি ফ্লোটিং অন দ্য ওয়াটার, ইটস ভেরি কমন দ্যাট উই গেট টু সি। একটা অ্যাক্সিডেন্টের ছবি, বডি পুড়ে যাচ্ছে, সব কিছুর ছবি আমরা উই আর গেটিং টু সি, অ্যান্ড সামহাউ সেগুলো কিন্তু ভ্যালিডেট হয়ে যাচ্ছে ওয়েন ইটস এক্সিস্টিং। এই যে আপনি যেটা বললেন না, নামটা এসেছিল পরে নামটা গেল, বাট নামটা তো আমাদের মাথায় রেজিস্টার হয়ে গেল, আজ ফুটপ্রিন্ট থেকে গেল। ঠিক কথা। একদম। তার জন্যই আমরা কিন্তু এই যে ছেলেটি সুইসাইড করেছে বা এই যে আজকে যেই দুটো ইনসিডেন্ট নিয়ে আমরা শুরু করলাম, দে আর ইজিলি ট্রেসেবল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইজ বিকজ অফ দ্য সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কমপ্লেন করে, দের আর কমপ্লেন বক্সেস, হ্যাঁ, আছে তো। কিন্তু তারা স্টেপ নিতে লেট করছে। অনেক লেট করছে বা কমিউনিটি They are getting গাইডলাইন casual. গুলো ভীষণ ফ্লুইড, ভীষণ Yes, they are fluid. প্রিন্ট মিডিয়া বা টিভি বা ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে ওগুলো অনেক বেশি স্ট্রং স্ট্রিনজেন্ট। একদম আমি নিজে যেহেতু কাজ করে একদম, বলছি, একদম। কাজেই ফ্লুইড গাইডলাইন্স ওগুলোকে এড়িয়ে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে যাওয়া অনেক সোজা। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে আমি সেটা পারবো না। আমি প্রথম দিন থেকেই জানি যে আমি ভিক্টিমের নাম দিতে পারবো না। আর এখানে একটা পলিটিক্যাল পার্টির একটা বোধহয় বড় রোল প্লে তার। পলিটিক্যাল যে এটা করবে না, এটা দিবে পলিটিক্যাল পার্টি সবসময় মিডিয়াকে নিজের হাতিয়ার বানিয়ে এসেছে, এটা কিছু নতুন নয়। হ্যাঁ, আমরা এটা কম বেশি হতে পারে, ডিগ্রিজ, ইট ইজ আ ডিফারেন্স অফ ডিগ্রিজ, বাট যে কোনো পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট সবসময় একটা মিডিয়া সাপোর্ট খোঁজে তাই তো, বা সেটা পাওয়ার চেষ্টা হু করে। এলস উইল ভ্যালিডেট? তাই কাজে মিডিয়াটা এতদিন ছিল পাবলিক ওপিনিয়ন শেপ করার একটা জায়গা, পাবলিক ওপিনিয়ন তৈরি করে মিডিয়া, পাবলিক ওপিনিয়নকে প্রভাবিত করে। সেই মিডিয়াটা এখনো আছে, কিন্তু সেটা সোশ্যাল সোশ্যাল মিডিয়া। মেইন স্ট্রিম মিডিয়া সেই দৌড়ে আমার ধারণা নয়, আমার অভিজ্ঞতা যে পিছিয়ে যাচ্ছে কারণ কিছু বাধা আনছে। একটা খুব ফেমাস ইনফ্লুয়েন্সার আমাকে রিচ আউট করেছিল যে আমি একটা এরকম ছোট্ট জিনিস করেছি, আই হ্যাভ মানে মানে আই হ্যাভ নট ডান এনিথিং রং বাট আই এম মিস মেলাইন। শি ইজ কোয়াইট ফেমাস, যা দেখলাম।
তো এবার সে বলছে আমি কমপ্লেন রেজ করছি, ওখানে যেটা বললাম ড্রপ ডাউনে কিন্তু কমপ্লেন রেজ করা যায়, বাট সেটা যখন কাজ হচ্ছে না, হোয়াট ইজ আর নেক্সট স্টেপ? এই যে ছেলেটি সুইসাইড করলো, যে আমার ফ্যামিলির ছবি বেরিয়ে গেল অ্যান্ড স্টাফ এন্ড অল, এটা আবার সাইকোলজিক্যাল পার্ট যে আমি ফাইট করতে পারছি না, দ্যাটস আ মানে হিউজ লং স্টোরি বিহাইন্ড ইট। বাট আমরা কি লিগালি স্টেপ নিতে পারি? আমি বলবো ইয়েস, আমরা নিতে পারি। যখন ফেসবুকে ধরুন একটা জিনিস আসলো বা কোনো কোনো মিডিয়ায় আসলো, আমি যখন সেই মিডিয়াটাকেই কমপ্লেন করছি ফেসবুক থেকে এটা কাইন্ডলি রিমুভ করুন, কারণ এটা আইদার সেক্সুয়ালি ইমপ্লিসিট বা এটা আমাকে ইম্পারসোনেশন করছে বা এনিথিং অফ দ্যাট সর্ট, ড্রপ ডাউনে কিন্তু আছে কমপ্লেনগুলো। তারা যখন করতে লেট করছে, রিচ আউট, মেক আ কমপ্লেন। আমাদের মনে হয় যে ও পুলিশ কিছু করবে না, ল কিছু করবে না, Make a complaint to the police. মেক আ কমপ্লেন। To the আপনি police. যদি স্টেপটাই না নেন, আপনাকে কি করে হেল্প মানে করবে? এটা কি সাইবার পুলিশ না এমনি সাইবার বোথ যদি আচ্ছা। সাইবার ক্রাইম হয়, ধরুন চিটিং, ফ্রড উইচ ইজ ফাইন্যান্সিয়ালি হ্যাপেনিং, দ্যাট ইজ সাইবারের আন্ডারে যেগুলো আসছে, দোজ আর অলসো বিকামিং ভেরি গুড ইন ইন্ডিয়া। লোকাল থানায় গিয়ে বললেও তারা সাইবারে রেফার আচ্ছা, করে দেবে, প্রথম লোকাল করে দেবে। আপনি স্টেপটা নিন না, আপনাকে ওই ফর্ম ফিল আপ করতে হবে না, আপনি জাস্ট গো টু দ্য লোকাল থানা। তারা যদি না করে, তাদের এগেনস্ট পুলিশ ইন অ্যাকশন আমরা হারি না। পুলিশ ইজ নট টেকিং স্টেপ, ইউ ক্যান ডু দ্যাট। হ্যাঁ। যখন একটা মেয়ে গিয়ে বা একটি ছেলে যখন কমপ্লেন করছে যে আমি এটা ফেস করেছি, আমি ছেলে বলে ছেলের এগেনস্টে করছি, যেটা দিয়ে শুরু হলো, তাহলে কি কমপ্লেন হবে না? পুলিশ নিচ্ছে না, গো ইন ফ্রন্ট অফ দ্য ম্যাজিস্ট্রেট। রাইট ম্যাজিস্ট্রেট ইজ বাউন্ড টু টেক দ্য কন্ট্রোল। যদি ম্যাজিস্ট্রেট পুলিশকে ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন দেবে যে আপনি এটার এফআইআর নিন, রাইট মেক আ কমপ্লেন। এই জিনিসগুলো মানুষ, ওই যে বললাম, সোশ্যাল মিডিয়ার উপর এত ভরসা করে ফেলছে যে হোয়াট এভার ইজ সেড we are believing that. With this note, so we are coming to the conclusion যে সোশ্যাল মিডিয়া আর নর্মাল মিডিয়া এবং আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজার, তারা বোধহয় এই কনফিউশনটাই থাকবে এখনো, যতক্ষণ না কোনো হয়তো, যেটা স্বাগতা বলছে যে দেয়ার আর লস বাট উই আর নট মাচ অ্যাওয়্যার অফ ইট, যেটা যাবসেনী বলছেন যে অবশ্যই মিডিয়ার একটা বড় রোল আছে, কিন্তু আজকে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া এগিয়ে যাচ্ছে সেই ঘোরদৌড়টায়, যেটা ডক্টর রিমা মুখার্জি বলছেন যে হ্যাঁ, আমরা কোথাও কোথাও আমরা নিজেদের হয়তো একটা সাংঘাতিক নেগেটিভিটি থেকেই আমরা আজকে ট্রোলিংয়ের মতন একটা জঘন্য জিনিসে আমরা নিজেরা ইনভেস্ট করছি আমাদের টাইম, আমাদের ধৈর্য, আমাদের সময়। সৌভিক বলছে যে আমার প্রফেশন যদি এটা হয়, আমাকে অনেক বেশি মাথায় ঠান্ডা রেখে বুঝে, সেই সাইকোলজি বুঝে, আমার যে ওই 15 মিনিটের জন্য যে ট্রাভেল করবে তার সাইকোলজি বুঝেও আমাকে চলতে হবে। তো এগুলো থেকে আমাদের যেটা উঠে এলো যে এই ডিসকাশনটা আমার মনে হয় যে কোনো, দেখুন এর তো কোনো রেজাল্ট আসে না, একটা ডিসকাশন করলাম কালকে থেকে তার একটা রেজাল্ট হলো তা না, কিন্তু এরকম আরও অনেক আলোচনা হতে থাকুক, এরকম আরও আলোচনা আমরা হয়তো আরও ভবিষ্যতে করব। সো উইথ দ্যাট নোট আমরা আজকে মোটামুটি শেষ করছি। আজকে মোটামুটি তার কারণ হলো আবার হবে এই আলোচনাটা, তো যতক্ষণ আবার সেই টাইমটা আসছে ততক্ষণ আপনারা এটা দেখুন, একটু শেয়ার করুন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যাওয়ার আগে আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ ফ্রম টকাথন উইথ শুভদীপ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ